হ্যালো। হ্যালো, তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, তোমরা আজকে ক্লাস কয়টার সময় জানতে? 10:15-তে না 10টাতে? রাত 10টায় স্যার। পার্টিসিপেন্ট আজকে অনেক কম দেখছি, 14 জন। স্যার অনেকে ঘুমাচ্ছে মনে হয়, স্যার আসবে স্যার। এটা কেমন কথা হলো? যাই হোক, তোমাদের ক্লাস তো তোমরা জানো যে আজকে মোটামুটি আজকে থেকে 28 তারিখ পর্যন্ত লকডাউনের জন্য আবার বন্ধ ঘোষণা করা হয়েছে। এর মাঝেও আমি নিলাম তোমাদের যেহেতু আগ্রহ আছে আর আমারও ক্লাস নিতে আপত্তি নেই, এই জন্য যতখানি আগিয়ে রাখা যায় আর কি। তো তোমাদের সাথে কথা বলে এটা শিডিউল করা হয়েছিল আর কি, তোমাদের সিআরের সাথে, যে তোমাদের কোনো প্রবলেম আছে কিনা। তো সেই হিসাবে তোমাদের পার্টিসিপেন্ট আর একটু বেশি থাকা উচিত, একটু চেষ্টা করো সবাই অ্যাটেন্ড করার। আমরা এর মাঝে আর কয়েকটা ক্লাস নিব, মানে এই লকডাউন থাক বা না থাক, এর মাঝে আমরা আরও কয়েকটা ক্লাস ইনশাল্লাহ নিব ঈদের আগে। তো তোমরা একটু চেষ্টা করো একটু বেশি অ্যাটেন্ড থাকার আর কি। কারো কোনো প্রবলেম নাই তো এরকমভাবে ক্লাস নিলে লকডাউনের মধ্যে? না স্যার, প্রবলেম নেই। এখন যেটা বলবো এইটুকু বোঝাটা খুবই দরকারি। সামনে আমাদের ফিল্টার থিওরি যেটুকু, মানে ফিল্টারে যেটুকু আমরা পড়বো, এর জন্য আমরা আজকে যেটুকু প্রথমে শুরু করব এটা খুবই দরকারি। অলরেডি আমাদের অনেকখানি অংশ হয়ে গেছিল গত ক্লাসে, কিছুটা বাকি ছিল। তো তোমাদের কি পার্টিসিপেন্ট আর বাড়বে বলে আশা করছো? আমরা কি ওয়েট করবো না আমরা শুরু করে দেবো? স্যার শুরু করুন, 10:10 বাজে যাচ্ছে। আর তো ওয়েট করার কোনো মানে হয় না আসলেই। আচ্ছা, যাই হোক, তো আমাদের ফিল্টার ফান্ডামেন্টালস আমরা গত ক্লাসে পড়েছি। তো ওটার পরে পাস ব্যান্ড আর স্টপ ব্যান্ড পর্যন্ত আমাদের কমপ্লিট হয়েছিল না, আমরা এটার কাছাকাছি পর্যন্ত গেছিলাম। তো আমরা যেটা শুরু করেছিলাম সব প্রথমে আমাদের একটা ফর্মুলা দিয়ে, আমরা ফর্মুলা যেটা জানি যে সাইন গামা বাই টু, আসলে এখানে আসলে আমাদের ছিল সাইন ইউ বাই টু, যেটা তোমরা মনে করতে পারবে আগে যে আমাদের আহ, একটু দাঁড়াও, হ্যাঁ, আমাদের যে হাইপারবোলিক ফাংশন যখন আমরা পড়ছিলাম, এই যে এখানে, সেখানে একটা ফর্মুলা ছিল আমাদের যে সাইন ইউ বাই টু ইকুয়ালস টু হাফ অফ কস ইউ কস এইচ ইউ মাইনাস ওয়ান এর উপরে রুট ওভার। তাহলে এটা আমাদের ফর্মুলা যে সাইন এইচ ইউ বাই টু ইকুয়ালস টু এটা। তো এই ইউ এর জায়গাতে আমরা এখানে যে কোনো কিছু বসাতে পারি। আমাদের এখানে যেটা বসিয়েছি সেটা হলো প্রোপাগেশন কনস্ট্যান্টটা আমরা এখানে বসিয়েছি। তাহলে সাইন এইচ প্রোপাগেশন কনস্ট্যান্ট গামা গামা বাই টু ইকুয়ালস টু হাফ অফ কস গামা মাইনাস ওয়ান, এটা আমরা লিখতে পারি। তারপরে লিখেছিলাম যে আমাদের কস এইচ গামা, এই কস এইচ গামা ইকুয়ালস টু আমরা পাই হলো 1 + Z1/2Z2। এটা আমরা কোথায় পেয়েছিলাম? এটা পেয়েছিলাম হচ্ছে আমাদের যে ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স যখন আমরা বের করছিলাম এবং প্রোপাগেশন কনস্ট্যান্ট যখন বের করছিলাম, এই জায়গাতে আমরা পেয়েছিলাম হচ্ছে cos h গামা ইকুয়ালস টু এই যে 1 + Z1/Z2, 2Z2। এটা কোথায় ছিল? যে ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স এবং প্রোপাগেশন কনস্ট্যান্ট কোনো একটা টি সেকশন নেটওয়ার্ক অথবা পাই সেকশন নেটওয়ার্কের জন্য। তো টি সেকশন ও পাই সেকশন নেটওয়ার্ক যেহেতু ইকুইভ্যালেন্ট, আমরা দুটোর জন্য বলতে পারি যে এখানে আমাদের cos h গামা বা প্রোপাগেশন কনস্ট্যান্টের হাইপারবোলিক cos ইকুয়ালস টু 1 + Z1/2Z2, এটা আমরা লিখতে পারি। তো আমরা বলেছিলাম যেগুলো আমাদের পরে কাজে লাগবে, তো কাজে লাগার জায়গাগুলো এটা। এরপরে আমরা সেই ভ্যালুটা যদি এখানে বসাই ফর্মুলাতে আমাদের, তাহলে এটা হয়েছিল এটাকে ক্যালকুলেশন করার পরে সাইন এস গামা বাই টু ইকুয়ালস টু Z1/4Z2 এরপরে রুট ওভার। তো এখানে এই গামা যেটা প্রোপাগেশন কনস্ট্যান্ট, এটা ছিল আমাদের আলফা প্লাস জে বিটা, আমরা এটাকে জানি। এটাকে যদি আমরা এক্সপ্যান্ড করি আলফা প্লাস জে বিটা, এটাকে আমরা এই টুকে ভাগ করে দিই, তাহলে আলফা বাই টু প্লাস জে বিটা বাই টু ইকুয়ালস টু আমরা এই জিনিসটা লিখতে পারি। আমাদের সবসময় ডানে এটাকে আমরা রাখবই এবং বামে এটাকে আমরা আরেকটু এক্সপ্যান্ড করবো ফর্মুলার সাহায্যে। তো আমরা যদি এটাকে সাইন
সাইন এইচ আলফা বাই টু প্লাস জে বিটা বাই টু, এটাকে যদি ফর্মুলার সাথে এক্সপেন্স করি তাহলে আমরা এখানে এটাকে লিখতে পারি সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। এটা আমরা সাইনের এমনি যে ফর্মুলা জানি যে সাইন এ প্লাস বি সমান এটা লেখা যায়, ওইরকমভাবে লেখা হলো। এবং সাথে আমাদের এখানে যেটা সাইন এইচ আলফা বাই টু, যেখানে যেখানে এই জে আছে এইগুলোকে আমরা আরেক ধাপ আগাতে পারি। যেটা কি ছিল আমাদের যে কস এইচ জে এক্স ইকুয়ালস আমরা লিখতে পারি কস এক্স, এটা আমরা লিখতে পারি। ফর্মুলাটা খেয়াল করো, কস এইচ জে এক্স যদি এখানে থাকে তাহলে এটার সমান আমরা লিখতে পারবো কস শুধুমাত্র এক্স, জেও থাকবে না এইচও থাকবে না। সেই কাজটা এখানে হয়েছে যে কস এইচ জে বিটা বাই টু ইকুয়ালস টু আমরা লিখতে পারি কস বিটা বাই টু, এইচ চলে গেছে জেও চলে গেছে, এটা সমান লেখা যায়। তারপরে আমরা আরেকটা কাজ করেছি এখানে, তারপরে এখানে যেটা আরেকটা জে আছে, এই জেটাকে যদি আমরা এরকমভাবে এক্সটেন্ড করতে চাই তাহলে সেটা লিখতে পারি যে সাইন এইচ জে এক্স যদি থাকে তাহলে এটা সমান লেখা যায় জে সাইন এক্স, এটা লেখা যায় সাইন এইচ জে এক্স ইকুয়ালস টু জে সাইন এক্স, এটা আমরা লিখতে পারি। তো ওই ফর্মুলা অনুযায়ী এই যেটা আগে চলে আসলো কস এইচ আলফা বাই টু সাইন বিটা বাই টু, এটা লেখা যায়। তো এই জিনিসটা যখন হলো, এখন এটা সমান হলো আমাদের এই অন রুট অফ জেড ওয়ান বাই ফোর জেড টু। এখন যে ইকুয়েশনটা এখানে হলো, এই ইকুয়েশনটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ ইকুয়েশন, বলতে গেলে পরে আমাদের পুরো ফিল্টার থিওরিটাই এই ইকুয়েশনের উপরে দাঁড়িয়ে আছে। খুবই গুরুত্বপূর্ণ একটা ইকুয়েশন। এখন ডান দিকে দেখো আমাদের আছে হলো জেড ওয়ান বাই ফোর জেড টু। এই জেড ওয়ান বাই ফোর জেড টু, এখানে জেড ওয়ান এবং জেড টু কী হতে পারে? জেড ওয়ান এবং জেড টু আমাদের যেটা হতে পারে, আমরা একটু বোর্ডে ইয়াতে যাই, স্টপ শেয়ার করে আমি একটু বোর্ডে যাই, তোমরা একটু হোল্ড করো। আচ্ছা, তাহলে আমাদের যেখানে যেটা ছিল যে রুট অফ জেড ওয়ান বাই ফোর জেড টু, এখন এই জেড ওয়ান এবং জেড টু এটা কি হতে পারে আমাদের? আচ্ছা, আমরা একটা সার্কিট আঁকাই। তোমরা কি দেখতে পাচ্ছ? আচ্ছা, ঝাপসা হচ্ছে নাকি? ক্লিয়ার দেখা যাচ্ছে কি তোমাদের এটা স্ক্রিনটা? জি স্যার, বোঝা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমাদের যে নেটওয়ার্ক আমাদের ফিল্টার সার্কিট যদি আমরা এরকমভাবে যদি ড্র করতে চাই, আমরা এরকমভাবে দুইটা কম্বিনেশন নিতে পারি, আরও হয় অনেক কম্বিনেশন। আমরা প্রিমিয়াম দুটো নিলাম, যে একটা হলো সবপ্রথমে যে ইন্ডাক্টর থাকবে, মানে জেড ওয়ানের যে আমাদের নেটওয়ার্কটা সেখানে ইন্ডাক্টর দিয়ে, এবং জেড টু যে আর্মগুলো সেটা একটা ক্যাপাসিটর দিয়ে, সিরিজ আর্ম এটা ইন্ডাক্টর দিয়ে এবং শান্ট আর্মটা হচ্ছে এরকম আমাদের একটা ক্যাপাসিটর দিয়ে। আসলে এখানে দুইটা ক্যাপাসিটর এরকমভাবে আছে, তো আমরা যদি এরকমভাবে বলি আমাদের এটা মোট দুইটা সেকশন এখানে আছে, দুইটা এল সেকশন আছে, এটাকে জোড়া লাগিয়ে এই কাজটা করা হয়েছে। দুইটা এল সেকশন আছে, এই কথাটি তুমি বুঝতে পেরেছো কি? এটাকে আমরা ঠিক এরকমভাবে বলতে পারি যে দুইটা এল সেকশন কিভাবে আছে।
এখানে দেখো এটা একটা এল সেকশন এবং এটা একটা এল সেকশন, এটাকে যদি এরকমভাবে যদি আমরা অ্যাড করে দিই তাহলে যা হবে সেটা হচ্ছে আমাদের এই নেটওয়ার্কটা। তো এটা একটা এল সেকশন যেখানে একটা ইন্ডাক্টর এবং একটা ক্যাপাসিটর, এটা একটা এল সেকশন যেখানে একটা ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর। তাহলে ওই একই নিয়মে যদি আমরা বলতে চাই তাহলে এটা হচ্ছে আমাদের Z1/2 এবং এটা Z2/2, বুঝছো? তাহলে এটা একই রকমভাবে Z1/2 এবং এটা Z2/2। তাহলে আমরা যখন একসাথে একটা যেটা লিখতে চাই তাহলে এটা Z2/2 এই দুটো আমাদের এখানে জাস্ট যোগ হয়ে যাবে এবং ফাইনালি এটা হবে জাস্ট Z2। তো যাই হোক, এটা আমরা এটা আর না আগে সামনে এটা মনে রাখো যে এটা দুইটা এল সেকশনের যোগফল, এটাও দুইটা এল সেকশনের যোগফল এবং এভাবে আমরা করতে পারি। তো আমাদের মোট কথা হলো যে Z1 এবং Z2 নিয়ে। Z1 এবং Z2 কি হতে পারে? এটা হতে পারে পিওরলি রিঅ্যাক্ট্যান্স, হতে পারে রেজিস্ট্যান্স এবং রিঅ্যাক্ট্যান্স। কারণ জেড আমরা যেটা জানি যে জেড ইকুয়ালস টু, আমরা জানি যে এটাতে আছে রেজিস্ট্যান্স প্লাস রিঅ্যাক্ট্যান্স, এটা আমরা জানি। ক্যাপিটাল এক্স দিই, যেহেতু এটা ক্যাপিটাল দিলাম, রেজিস্ট্যান্স প্লাস রিঅ্যাক্ট্যান্স। এখন এটা জেড এর যে ভ্যালু, এই জেড এর ভ্যালুটা যদি আমরা এভাবে লিখি জেড, এই জেড এর ভ্যালু হতে পারে জাস্ট আর, জেড এর ভ্যালু হতে পারে জাস্ট এক্স, যে কোনো একটা হতে পারে, আবার দুইটার কম্বিনেশনও হতে পারে, বুঝছো? কম্বিনেশন যদি হয় তাহলে জেড ইকুয়ালস টু রুট অফ এক্স স্কোয়ার, সরি আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, একই ব্যাপার, জাস্ট আমরা একটা সিকোয়েন্স বজায় রাখছি, আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তো এতগুলো হতে পারে, তো এতগুলো কম্বিনেশনের মধ্যে আমরা জাস্ট এটাকে পিওর রিঅ্যাক্টেন্স আমরা নিব, শুধুমাত্র পিওর রিঅ্যাক্টেন্স আমরা এই জিনিসটা নিব। আমরা এখানে এটা কম্বিনেশনও আমরা কনসিডার করব না, জাস্ট পিওর রেজিস্ট্যান্স এটাও আমরা কনসিডার করব না। তাহলে আমাদের জেড যেটা হবে শুধুমাত্র এটা রিঅ্যাক্টেন্স হবে, অন্য কিছু এরকমভাবে থাকবে না। আমরা এই কন্ডিশনের মধ্যে থাকবো, কারণ হলো এটা জাস্ট সিম্পলিফিকেশন করার জন্য আর কি। আমাদের ফিল্টার থিওরি যেটা আছে এটাকে সিম্পলিফাই করার জন্য আমরা জাস্ট এই লিমিটেশনের মধ্যে আমাদের পুরো ফিল্টার থিওরি এভাবে আমরা চালাবো, যে এই জেড যেগুলো Z1 হোক বা Z2 হোক, এটা শুধুমাত্র রিঅ্যাক্টেন্স। আচ্ছা, তো এইটুকু তো ক্লিয়ার যে জেড হবে শুধুমাত্র রিঅ্যাক্টেন্স। দেখো আমাদের এখানে কোনোটাই কোনো রেজিস্ট্যান্স নাই, জাস্ট রিঅ্যাক্টেন্স দিয়ে আমরা এরকমভাবে করছি, এবং সামনে যেগুলো করবো এগুলো সবগুলো রিঅ্যাক্টেন্সের কম্বিনেশন হবে। কতগুলো রিঅ্যাক্টেন্স প্যারালাল হতে পারে, সিরিজ হতে পারে, এরকম এই আর্মের মধ্যে আবার সিরিজ প্যারালাল, এই আর্মের মধ্যে সিরিজ প্যারালাল, এরকমও হতে পারে, কিন্তু যাই হবে সেটা সবগুলোই রিঅ্যাক্টেন্স দিয়েই হবে। এইটুকু ক্লিয়ার সবার? জি স্যার। আচ্ছা, এখন এটা যখন পিওর রিঅ্যাক্টেন্স হলো, এই রিঅ্যাক্টেন্স আবার এখন দুই রকম হতে পারে, এক্স সি আর একটা হতে পারে এক্স এল, তাই না? তো এক্স সি যদি বলো, আমরা যদি এটাকে জে সহ যদি বলি তাহলে আমরা এটা কি বলতে পারি, তোমার অন বাই, আচ্ছা এই এক্স সি আমরা তো ওইভাবে তো জে আমাদের এখানে আসবে না, আমাদের এটা হচ্ছে তোমার জেড, জেড যদি আমরা বলি যে ক্যাপাসিটরের জন্য, জেড সি যদি আমরা এখানে বলি যেটা শুধুমাত্র রিঅ্যাক্টেন্সের জন্য, তাহলে এটা শুধুমাত্র আমরা এখানে যেটা লিখতে পারি যে 1/, জে ওমেগা সি বা মাইনাস জে ডিভাইডেড বাই ওমেগা সি। আর জেড এল যদি হয় তাহলে এটা শুধুমাত্র জে ওমেগা এল, জে ওমেগা এল। তো এই জিনিসটা, তো এই জেড, জেড অন বা জেড টু, এটা একই টাইপের রিঅ্যাক্টেন্স হতে পারে, আলাদা টাইপের রিঅ্যাক্টেন্স হতে পারে। তো একই টাইপের রিঅ্যাক্টেন্স যদি হয়, মনে করো জাস্ট ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্সে যদি হলো, তাহলে এই রুট অফ জেড অন বাই জেড টু, এটা মানে হচ্ছে আমাদের এখানে মাইনাস জে ডিভাইডেড বাই ওমেগা সি ওয়ান ডিভাইডেড বাই মাইনাস জে ডিভাইড বাই ওমেগা সি টু। আমাদের উপরে এই জেড ওয়ান বাই ফোর জেড টু, তাহলে একটা ফোর থাকবে। আচ্ছা, তাহলে এটার সমান আমরা কি বলতে পারছি যে তোমার এই জে, জে কেটে যাচ্ছে, মাইনাস জে কেটে যাচ্ছে, ওমেগা কেটে যাচ্ছে, এবং শুধুমাত্র যেটা থাকে যে রুট অফ সি টু বাই ফোর সি ওয়ান, একটা পজিটিভ নাম্বার ভিতরে। তারপর আমাদের যদি এটা শুধু ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স দিয়ে যদি হয় তাহলে আমরা এখানে লিখতে পারি যে ওমেগা এল, এল ওয়ান আর কি, ডিভাইড বাই ফোর জে ওমেগা এল টু, এবং এটা সমান আমরা যেটা দেখতে পারি যে জে আর ওমেগা ওমেগা কেটে যায়, এবং ফাইনালি এটা থাকে রুট অফ এল ওয়ান বাই ফোর এল টু।
তাহলে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স বা ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স যদি একই রকমের রিঅ্যাকট্যান্স দিয়ে যদি আমরা করি, তাহলে আমাদের যে টোটাল এই ভ্যালুটা মানে Z1/4 Z2 এর হোল রুট ওভার এর যে ভ্যালুটা, এটা আমাদের একটা পজিটিভ কোয়ান্টিটি থাকছে এবং একটা রিয়েল নাম্বার। আর যদি অপোজিট টাইপের যদি হয়, অপোজিট টাইপ মানে হলো Z1 হতে পারে ক্যাপাসিটিভ আর এটা হতে পারে রিঅ্যাক্টিভ ইন্ডাকটিভ। তাহলে Z1টা হচ্ছে আমাদের ক্যাপাসিটি তাহলে J ডিভাইডেড বাই ওমেগা C1 ডিভাইডেড বাই, আচ্ছা এখানে আর C1 টু না দিই কারণ আমরা যদি আলাদাই করে ফেলেছি, তাহলে ওমেগা C ডিভাইডেড বাই 4J ওমেগা L। এখন এটাকে তার উপরে একটা মাইনাস হবে না? ওপরে এখানে -J/ওমেগা ও C। সরি, হ্যাঁ সরি আমি এটাই বলছিলাম, এখানে একটা মাইনাস হবে, এগুলো ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা এখন এখানে যেটা বলছিলাম, তাহলে -J/ওমেগা C আর ডিভাইড বাই 4J ওমেগা L। এখন তুমি এটাকে কাটাকাটি করো, তাহলে এটা ইকুয়ালস টু রুট অফ, তাহলে J আর J মিলে কত হয়, রুট ওভার বলো। স্যার যে কাটা যাবে তো স্যার। আচ্ছা আমাদের এখানে J মূলত কাটা যায়, তোমার এখানে যেটাকে হ্যাঁ J এখানে মূলত কাটা যাবে। তাহলে এই এখানে ইয়াও করতে পারো তুমি এটাকে মানে আমাদের হ্যাঁ মাইনাস একটা যেখানে থাকছে, যে কাটা যাচ্ছে মানে একটা মাইনাস থাকছে, তাহলে মাইনাস তোমার ওমেগা ওমেগা কাটে কি ওমেগা ওমেগা কাটছে না, ওমেগা স্কোয়ার হচ্ছে, তাহলে ওমেগা স্কোয়ার LC ডিভাইডেড বাই ভুল হচ্ছে মনে হয়, দাঁড়াও, এর নিচে একটা 1 ধরি, তাহলে 1 আর J কে গুণ করো, যে এটা উপরে আমরা একবারে না করি, স্যার 1/something হবে হ্যাঁ স্যার 1 উপরে হবে তারপরে। হ্যাঁ 1 হবে, 1 হবে উপরে এবং নিচে হবে 4 যে কেটে গেছে ওমেগা স্কোয়ার LC, এই জিনিসটা থাকছে এবং একটা মাইনাস চিহ্ন, এবার ঠিক আছে তাই না? আচ্ছা তাহলে এইভাবে যদি করো দেখো একটা মাইনাস চিহ্ন থাকছে এবং তার মানে হলো যে এটা একটা আমাদের ইমাজিনারি কোয়ান্টিটি হয়ে যাচ্ছে, এটা রুটের মধ্যে মাইনাস মানে ইমাজিনারি একটা টার্ম এখানে চলে আসছে। তাহলে আমাদের যেটা হতে পারে কম্বিনেশন এরকমভাবে জাস্ট পিওরলি রিঅ্যাকট্যান্স সবসময়ই, তার মধ্যে আবার দুই রকম হতে পারে, একটা হচ্ছে যে একটা ইন্ডাকটিভ একটা ক্যাপাসিটিভ, এবং ইন্ডাকটিভ ক্যাপাসিটিভের মধ্যে আমাদের আরও কিছু কন্ডিশন আমাদের হতে পারে। তো আমরা সেই কন্ডিশন আমরা চলে যাই। আমাদের তাহলে এখন দেখি যে যদি একই টাইপের যদি হয়, শুধু ইন্ডাকটিভ অথবা শুধু ক্যাপাসিটিভ যদি হয়, তাহলে এই ভ্যালুগুলো শুধুমাত্র পজিটিভই থাকছে, আর যদি আলাদা টাইপের যদি হয় তাহলে সেটা নিয়ে আমাদের আরও কিছু কথা থাকবে, যে এটা উপরে নাকি এটা উপরে, এমন কিছু কথা এখানে থাকবে এবং মাইনাসের একটা ইমাজিনারি একটা টার্মের মধ্যে আসার একটা সম্ভাবনা সেক্ষেত্রে থাকছে। এখন তাহলে আমরা এরপরে আমরা থিওরিতে চলে যাই আরেকটু। শেয়ার স্ক্রিন হ্যাঁ আচ্ছা তাহলে এখন এখানে দেখো, ও আচ্ছা তোমরা এটা দেখতে পাচ্ছ নাকি? আমি শেয়ার স্যার স্ক্রিন করলে মানে দেখতেছি সবাই স্যার। দেখতে পাওয়ার কথা, এটা তো মানে ডাবল টাচ তোমাদের করা লাগছে না তাই না? এটা কিন্তু বলবে আমাকে, তাছাড়া রেকর্ডিংয়ে ওটাই হয়ে থাকবে, তোমরা পরে আর এটা খুঁজে পাবে না, ছোট হয়ে থাকবে, দেখতে পাবে না। আচ্ছা তাহলে আমরা এরকমভাবে এই ইকুয়েশনটাকে আমরা একটু একটু ডিটেলস কিছু বলি, যে Z1/4 Z2 এই যে পরের যে অংশটা, এই জিনিসটা কি কি হতে পারে। Z1/4 Z2 আমাদের এটা যদি একই টাইপের রিঅ্যাকট্যান্স যদি হয়, তাহলে এটা কি হবে, এটা একটা রিয়েল নাম্বার হবে এবং সেটা 0 থেকে বড় নাম্বার হবে, কারণ আমাদের এখানে দেখেছি যে এই যে তোমরা দেখতে পাচ্ছ না মনে হয়, এই যে ভ্যালুগুলো এটা আমাদের নেগেটিভ আসেনি রুটের মধ্যে, তাহলে এটা একটা রিয়েল নাম্বার এবং রিয়েল নাম্বারের পরে এটা 0 থেকে সাধারণত বড়, কারণ Z1 এবং Z2 যে কম্বিনেশনে নাও এটা 0 থেকে বড় হওয়ারই কথা আর কি। কারণ এটা 0 তখনই হবে যদি যে কোনো একটা যদি 0 হয়, Z1 যদি 0 হয় তখনই এটা 0 হবে, কিন্তু আমরা এমন কোনো রিঅ্যাকট্যান্স আর্মটা নিতে পারি না যেটা 0 আর্ম মানে 0 রিঅ্যাকট্যান্স। তো সেই লজিকে আমরা বলতে পারি যে Z1/4 Z2 এটা যদি আমাদের 0 থেকে বড় হয়, মানে এটা যদি আমাদের একই একই টাইপের যদি রিঅ্যাকট্যান্স হয়, তাহলে এটা 0 থেকে এটা জাস্ট বড় হবে, এটা আমরা তাহলে তখন সেই কন্ডিশনে আমরা বলতে পারি। তো 0 থেকে বড় হবে তাহলে এটা 0/4 Z এটা পজিটিভ এবং রিয়েল, যে কাজটা এখানে বলা আছে, এবং সেটা যদি হয় তাহলে আমাদের এই ইকুয়েশনটা কি মিন করে, এটা যদি রিয়েল এবং পজিটিভ যদি হতে হয় ডানের অংশটা, তাহলে এটা মিন করে যে বামেও এটা রিয়েল এবং পজিটিভ অবশ্যই হতে হবে, তার মানে ইমাজিনারি টার্ম যেটুকু আছে এই ইমাজিনারি টার্মটা জাস্ট এটাকে 0 হতে হবে। তো এটা নিয়ে আমরা তাহলে এখন ইকুয়েশনটা নিয়ে দুইটা কন্ডিশন বলতে পারি, যে প্রথম কন্ডিশন যে আমাদের ইমাজিনারি যে পার্টটুকু আছে cos h alpha/2
সাইন বিটা বাই টু, এটা 0, এবং সাথে আমাদের রিয়েল পার্ট যেটুকু আছে যে সাইন এইচ আলফা বাই টু এবং কস বিটা বাই টু, এটা ইকুয়ালস টু শুধুমাত্র ডানে যেটা আছে, মানে এই শুধুমাত্র এইটুকু অংশ সমানই আমাদের ডানের এই যে রুট অফ জেড ওয়ান বাই ফোর জেড টু এই জিনিসটা থাকবে। এবং দুইটা অংশ, মানে দুইটা যে কন্ডিশন আমরা এখানে বললাম, এই দুইটা কন্ডিশন একই সাথে হোল্ড করতে হবে আমাদের এটাকে, রিয়েল এবং ইমাজিনারি, রিয়েল এবং পজিটিভ যদি ভ্যালু হয় জেড ওয়ান বাই ফোর জেড টু, তাহলে এটা একই সাথে আমাদের এটা হোল্ড অবশ্যই করতে হবে। এখন এটা নিয়ে আমরা আরও কতগুলো কন্ডিশন লিখতে পারি সামনে। দেখো সব প্রথমে এটা সমান আমরা 0, এ যেটা আমরা লিখেছি এ পার্টের যে এইটুকু অংশে দুইটা অংশ আছে, আবার দুইটা পার্ট আছে, একটা হচ্ছে আমাদের cos h আলফা বাই টু আর একটা হচ্ছে সাইন বিটা বাই টু। এখন হতে পারে cos h আলফা বাই টু সমান 0, অথবা হতে পারে সাইন বিটা বাই টু সমান 0, কিন্তু cos h আলফা বাই টু সমান 0 এটা আমরা লিখতে পারবো না, কারণ হলো যে cos ইনভার্স মানে cos h আলফা বাই টু যদি 0 হয়, তুমি আলফা ভ্যালু বের করবে তখন, তাহলে আলফা সমান কি লিখবে 2 cos h ইনভার্স 0, কিন্তু cos h ইনভার্স 0 এটা হচ্ছে আমাদের আনডিফাইন্ড। এটা যেহেতু আনডিফাইন্ড, তাহলে আমাদের এই মানে কন্ডিশনের এইটুকু অংশ সমান যে 0 এটা আমরা লিখতে পারবো না। এটা শুধুমাত্র তখন যেটা লিখবো যে সাইন বিটা বাই টু ইকুয়ালস টু 0। বুঝছো কি? এটা একদম ক্লিয়ারলি বুঝছো। আমরা আজকে যেটুকু থিওরি পড়ছি এটা যদি বোঝো, তাহলে আমাদের সামনে ফিল্টারের মানে তোমার যে যতগুলো পড়বো এটা কোনোটা পড়তেই আশা করি আর আটকাবে না, কারণ এখানে আমাদের মূল বিষয়টা আছে আর কি, এই পার্টটুকুতেই। তো যাই হোক, আমাদের তাহলে সাইন বিটা বাই টু ইকুয়ালস টু 0 এটা আমরা লিখতে পারবো, সাইন বিটা বাই টু সমান 0 লিখলাম। এখন সাইন বিটা বাই টু এটা দেখো আমাদের শুধুমাত্র সাইন, এটা হাইপারবোলিক সাইন না, এটা সার্কুলার সাইন, সার্কুলার ফাংশন। তো এই সাইন বিটা বাই টু সমান যদি 0 হয়, তাহলে যেখানে যেখানে এটা 0 হবে সেই কন্ডিশনগুলোনে, সেই অ্যাঙ্গেলগুলোনে আমরা কসের জন্য লিখতে পারবো এটা 1 প্লাস মাইনাস 1, কারণ সাইন যেখানে যেখানে 0 সেই সব জায়গাতে আমাদের কসের ভ্যালু হয় প্লাস 1 অথবা মাইনাস 1 হয়, এটা আমরা জানি। তো তাহলে এই জিনিসটাই আমরা এখন এই দ্বিতীয় অংশে বসাবো। দ্বিতীয় অংশে আমরা যদি এটা বসা মানে প্রথম থেকে যে ভ্যালুটা পাবো এটা আমরা দ্বিতীয় অংশে বসাবো। এটা আমাদের মোটামুটি পরের ইয়াগুলোর জন্য এই লজিকটাই আমরা ফলো করব। তাহলে প্রথম অংশ থেকে আমরা পেলাম যে সাইন বিটা বাই টু সমান 0, সাইন বিটা বাই টু এর কোনো একটা অ্যাঙ্গেলের জন্য। তো অ্যাঙ্গেলগুলো কেমন হবে এটা যদি আমরা ধরি যে এই ইয়াটা সাইনের কোন অ্যাঙ্গেলের জন্য 0 হয়, তাহলে এটা হচ্ছে আমাদের মূলত এন পাইয়ের জন্য 0 হয়, যখন এই পাইয়ের ভ্যালু মানে এন এর ভ্যালু 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, মানে জাস্ট পাই, এন পাই, এই পাইয়ের ইন্টিজার মাল্টিপলের জন্য আমাদের সাইনের ভ্যালুটা 0 হয়। তো তাহলে সেই সাইনের কি বলে এটাকে অ্যাঙ্গেলের পায়ের ইন্টিজার ভ্যালুর জন্য যেখানে সাইনের ভ্যালু 0 হচ্ছে, এই পায়ের ইন্টিজার ভ্যালুর জন্য কসের ভ্যালুটা আমাদের সেক্ষেত্রে এটা মাইনাস 1 বা প্লাস 1 হতে পারে। তো মাইনাস 1 বা প্লাস 1 যদি হতে পারে, তাহলে আমরা একটা সমান লিখতে পারি যে এইটুকু অংশ সমান হচ্ছে প্লাস মাইনাস 1, তার মানে হলো যে সাইন এইচ আলফা বাই টু ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার জেড ওয়ান বাই ফোর জেড টু। তাহলে এই যে এটা লিখেছি আমরা সাইন এইচ আলফা বাই টু ইকুয়ালস টু প্লাস মাইনাস, আমরা এখানে দিইনি, এটা না দেওয়ার কারণ আছে, এটা ইকুয়ালস টু রুট অফ জেড ওয়ান বাই ফোর জেড টু। এখন এখানে যদি মাইনাস হতো, তাহলে এখন দেখো যে আমাদের এই কোয়ান্টিটিটা কি, আমাদের এটা ম্যাথমেটিক্স দিয়ে যেটা আমরা বলতাম, তাহলে এখানে আমাদের অবশ্যই একটা মাইনাস দেওয়া উচিত ছিল, কিন্তু আমরা যখন এখানে ফিজিক্সের দিয়ে বুঝি, তাহলে এখানে দেখো যে আলফাটা হচ্ছে অ্যাটেনুয়েশন কনস্ট্যান্ট, আলফা হচ্ছে অ্যাটেনুয়েশন কনস্ট্যান্ট। এখন এই আলফার ভ্যালু বাই ডিফল্ট নেগেটিভ। তুমি যখনই বলো যে অ্যাটেনুয়েশন কনস্ট্যান্ট, তার মানে বোঝাবে এটা যদি থাকে তাহলে আমাদের সিগন্যালের অ্যামপ্লিটিউড কমবে, আর যদি না থাকে তাহলে এটা মানে কমবে না, যা ছিল তাই থাকবে। কিন্তু আমরা যদি এখানে আরও একটা নেগেটিভ দিয়ে দিই, তাহলে কিন্তু এর সাথে বোঝাবে এটা আবার এখানে অ্যাম্পলিফিকেশন একটা হয়ে যাচ্ছে, তার মানে হচ্ছে যে আমার সিগন্যাল বাড়ছে, তা তো না, তাই না? তাহলে আমরা এখানে জাস্ট এটার মাইনাস এবং প্লাস দুইটাই নেওয়ারই অপশন ছিল ম্যাথমেটিক্সে, আমরা এখান থেকে জাস্ট পজিটিভটা কনসিডার করব। তাহলে পজিটিভটা যদি কনসিডার করি, তাহলে সাইন এইচ আলফা বাই টু ইকুয়ালস টু জেড ওয়ান বাই ফোর জেড, এর কোথা থেকে পেলাম? আমাদের বি অংশ থেকে আমরা এটাকে পেলাম। এখন বি অংশ থেকে যদি এটা পাই, এটা থেকে আমরা এখন অ্যাটেনুয়েশন কনস্ট্যান্টটা হিসাব করতে পারি যে আলফা ইকুয়ালস টু, এটাকে ওপাশে পাঠিয়ে দাও, তাহলে টু সাইন এইচ ইনভার্স জেড ওয়ান বাই ফোর জেড টু। এখন এখানে দেখো এই যে অ্যাটেনুয়েশন কনস্ট্যান্ট আমরা এখানে একটা ভ্যালু পেলাম, তার মানে হলো এইটুকু লজিক যেখানে খাটবে সেসব জায়গাতে আমাদের অ্যাটেনুয়েশন আছে। অ্যাটেনুয়েশন থাকা মানে হলো এটা হচ্ছে আমাদের স্টপ ব্যান্ড। তাহলে ব্যান্ডের ধারণাটা কীরকম? যেখানে অ্যাটেনুয়েশন আছে আমাদের সেটা স্টপ ব্যান্ড, যেখানে অ্যাটেনুয়েশন 0 সেখানে আমাদের এটা পাস ব্যান্ড।
তাহলে অ্যাটেনুয়েশন যেহেতু এখানে আছে তাহলে এটা একটা স্টপ ব্যান্ডের মধ্যে পড়বে। এবং স্টপ ব্যান্ডের কন্ডিশনটা কি, আমাদের প্রথমে যে কন্ডিশনটা আমরা এখানে ধরে আসছিলাম যে Z1/4 Z2 এটা 0 থেকে বড়, তাহলে 0 থেকে বড় যদি হয় তাহলে এটা হচ্ছে আমাদের স্টপ ব্যান্ড বা অ্যাটেনুয়েশন ব্যান্ডের মধ্যে পড়বে। এবং তখন কখন হবে এটা, এটা সেম টাইপের রিঅ্যাকট্যান্স অবশ্যই হতে হবে, তখন এটা হবে। আচ্ছা, এখন সেম টাইপের রিঅ্যাকট্যান্স যদি না হয় তারপরেও অ্যাটেনুয়েশন হতে পারে, কিন্তু সেম টাইপের রিঅ্যাকট্যান্স যদি হয় তাহলে এটা অবশ্যই হবে। আমাদের মোট কথা হলো যে Z1/4 Z2 এটাকে 0 থেকে যদি বড় হয় তাহলে আমরা এখানে অ্যাটেনুয়েশন কনস্ট্যান্টের একটা ভ্যালু পাবো। এবং অ্যাটেনুয়েশন কনস্ট্যান্টের ভ্যালু পাচ্ছি মানেই হলো অ্যাটেনুয়েশন আছে, এবং সেই ব্যান্ডটাই হলো মূলত অ্যাটেনুয়েশন ব্যান্ড। এই পর্যন্ত ক্লিয়ার তোমাদের? জি স্যার। হ্যাঁ, তাহলে অ্যাটেনুয়েশন ব্যান্ড হচ্ছে এবং এটা, এবং অ্যাটেনুয়েশন ব্যান্ড যখন তুমি পেলে ওই অ্যাটেনুয়েশন ব্যান্ডে আমাদের ফেজ আছে কিনা, ফেজের চেঞ্জ আছে কিনা। আমাদের বিটা যদি থাকে তাহলে ফেজের চেঞ্জ আছে, তাহলে বিটা যেহেতু আছে, বিটা ইকুয়ালস টু n2 পাই, তাই না, বা n, হ্যাঁ ঠিক আছে, n2 পাই বা 2n পাই যেটাই বলো না কেন। তো এখানে n এর ভ্যালু 0 থেকে যেহেতু শুরু, এই ফেজ চেঞ্জ হতেও পারে নাও হতে পারে। তার মানে হলো যে প্রথম দিকে হয়তো আমাদের ফেজ চেঞ্জ থাকবে না, কিন্তু ফ্রিকোয়েন্সি বাড়ার সাথে সাথে হয়তো ফেজের একটা চেঞ্জ আমরা দেখতে পাবো। তো এখানে ফেজের ব্যাপারটা থাকবে হলো যে বিটার এই বিষয়টা থেকে, এটা থেকে তো আমরা ফেজ পাবো, আর এই আলফা থেকে পাবো হলো আমরা অ্যাটেনুয়েশন কনস্ট্যান্ট। আমরা অ্যাটেনুয়েশন কনস্ট্যান্ট এখানে পাচ্ছি, মানে হলো এটা অ্যাটেনুয়েশন আছে এবং অ্যাটেনুয়েশন ব্যান্ডও আছে। আমরা তার পরের কন্ডিশনে যাই, এবং Z1 এবং Z2 এটা একই টাইপের রিঅ্যাকট্যান্স যদি না হয়, অপোজিট টাইপের রিঅ্যাকট্যান্স যদি হয়, হতে পারে ইন্ডাকটিভ, ক্যাপাসিটিভ, অবশ্যই এই দুটো ছাড়া তো আমরা আর কিছু পড়ছি না সেক্ষেত্রে আমাদের এখন। তাহলে এটা ইন্ডাকটিভ ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স যদি হয় তাহলে Z1/4 Z2 এই জিনিসটা হবে আমাদের নেগেটিভ, যেটা আমরা একটু আগে বোর্ডে দেখলাম, এটা নেগেটিভ হয়। এবং নেগেটিভ হওয়া মানে হলো আমাদের মূলত এটা 0 থেকে ছোট, 0 থেকে এটা ছোট হবে। এবং তাই যদি হয় তাহলে আমরা ওই 1 নম্বর ইকুয়েশন, যেটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ ইকুয়েশন বলছিলাম, এটা থেকে আমরা কি মিন করে নিয়ে আসতে পারি। দেখো, এটা যদি 0 থেকে ছোট হয়, এইটুকু অংশ যদি নেগেটিভ হয় তাহলে এটা ইমাজিনারি কোয়ান্টিটি। এখন এটা যদি ইমাজিনারি কোয়ান্টিটি হয় রাইট হ্যান্ড সাইডে, তাহলে অবশ্যই বাম দিকে যেটা আছে এটা পিওরলি ইমাজিনারি হবে, কারণ ডান দিকে এটা পিওরলি ইমাজিনারি থাকছে। তাহলে এই ইমাজিনারি পার্টটুকুই সমান হলো ডান দিকে যেটা হবে সেটা। তাহলে রিয়েল পার্টটা 0 হবে সেক্ষেত্রে। এখন রিয়েল পার্ট যেটুকু আছে যে সাইন এইচ আলফা/2 প্লাস বিটা কস বিটা/2, এটা আমাদের তাহলে এখন 0 হবে। তাহলে আমরা এখন তারপরে 3 নম্বর কন্ডিশন যেটা সি, আমরা এখানে এ বি সি দিয়ে লিখছি 3 নম্বর কন্ডিশন। তাহলে সাইন এইচ আলফা/2 কস বিটা/2 ইকুয়ালস টু 0, এটা আমাদের রিয়েল পার্ট ছিল এবং এটা তাহলে এখন 0 হবে এই কন্ডিশনে। আর ইমাজিনারি পার্ট যেটুকু ছিল কস এইচ আলফা/2 সাইন বিটা/2 ইকুয়ালস টু ডান দিকে যেটা আমাদের হচ্ছিল ইমাজিনারি অংশ, এটা পুরোটা এর সমান হয়ে গেল। তাহলে এই হচ্ছে আমাদের এবারকার কন্ডিশন। এখন দেখো, আগের নিয়ম যেটা ছিল যে এখান থেকে আমরা একটা ভ্যালু বের করেছি অ্যাঙ্গেলের, এবং ওই অ্যাঙ্গেলের ভ্যালুটা এর পরের কন্ডিশনে আমরা বসিয়েছি, এখনও তাই করব। এখন সাইন এইচ আলফা/2 সমান 0 হতে পারে, বা কস এইচ আলফা/2 সমান 0 হতে পারে। আমরা এখন দুইটাই নিতে পারি কিনা। এখন আমাদের এই কন্ডিশনে দুইটাই নিতে কোনো অসুবিধা নাই, কারণ সাইন এইচ আলফা/2 মানে সাইন এইচ ইনভার্স 0, এটা ডিফাইন্ড, এটার ভ্যালু পাবা। আবার কস ইনভার্স 0 এটাও ডিফাইন্ড। তাহলে আমরা দুটো কন্ডিশনই এখানে নিতে পারছি। তাহলে আমাদের এই কন্ডিশন থেকে আরও দুইটা সাব কন্ডিশন এরকম লিখতে পারি, যেখানে আমাদের সাইন এইচ আলফা/2 সমান 0, আর আরেকবার লিখতে পারি হলো কস এইচ বিটা/2 সমান 0। তাহলে আমাদের 1 নম্বর সাব কন্ডিশনে যদি আমরা লিখি যে সাইন এইচ আলফা/2 এটা সমান 0, এবং 2 নম্বরে আমরা লিখব কস এইচ বিটা/2 সমান 0। আমরা আগে এইটা শেষ করে আসি যে সাইন এইচ আলফা/2 এটা সমান 0। আচ্ছা, তোমাদের কি ফাস্ট হয়ে যাচ্ছে কি? আমি কিন্তু গত ক্লাসে এটা পড়িয়েছি, এই জন্য আমরা একটু ফাস্ট আগাচ্ছি, কিন্তু আবার রিপিটও করছি, কারণ হলো এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা না হলে সামনেটুকু বুঝবা না, এবং এটা পুরোপুরি কমপ্লিট কতদিন হয়েছিল না। তোমরা কি বুঝতে পারছো নাকি ফাস্ট হচ্ছে? ফাস্ট হলে আমাকে একটু বলবে। না স্যার, এটা ট্রিগোনোমেট্রি, এগুলো পারবো স্যার। হ্যাঁ হ্যাঁ, এটাই বলছি আর কি। তাহলে সাইন এইচ আলফা/2 ইকুয়ালস টু যদি 0 হয় তাহলে আমরা এখান থেকে আলফা ভ্যালু ক্যালকুলেট করতে পারি যে আলফা ইকুয়ালস টু 0। তো আলফা যদি 0 হয় তাহলে সেক্ষেত্রে আমাদের কসের যদি এখানে যদি বসাও, হ্যাঁ, তাহলে কসে এখানে বসালে পরে আমাদের কস যেখানে 0 সেই ভ্যালুটা হচ্ছে আমাদের মূলত 1। তুমি যদি এই কস এইচ এর ফাংশনটা যদি খেয়াল করো তাহলে এখানে দেখবে, আমরা ফিগারটা একটু দেখে আসি। কস এইচ এর কার্ভটা যদি দেখে আসি, এখানে দেখো এইটুকু যে কার্ভ যেটা দেখছো,
এটা হচ্ছে আমাদের কসের কার্ভ, কস এইচ এর কার্ভ। আর লাল কালারের যে কার্ভটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের সাইন এইচ এর কার্ভ, যেটা আমাদের এমনি ট্যানের মতো অনেকটা কাছাকাছি। আর এখানে যেটা নীল কালার ডটেড লাইন যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের ট্যান এইচ এর কার্ভ। তাহলে সাইন কস এইচ, এটা হচ্ছে সাইন এইচ, এবং এটা হচ্ছে আমাদের ট্যান এইচ। তো আমরা এখন যেটা নিয়ে কাজ করছি সেটা হচ্ছে কস এইচ এর কাজ। তো কস এইচ এর যখন এখানে অ্যাঙ্গেলটা যদি 0 হয় তাহলে এটার ভ্যালু হয় আমাদের 1, এবং 1 এর নিচে এর কোনো ভ্যালু নেই। কসের প্লাস 1 এর নিচে কোনো ভ্যালু নাই আর কি, যা আছে প্লাস 1 এর সব ওপরে ভ্যালু। নেগেটিভ অ্যাঙ্গেল হোক পজিটিভ অ্যাঙ্গেল হোক, এটার মিনিমাম ভ্যালু প্লাস 1, এবং তারপরে ওপরের দিকে তুমি যত যেতে পারো প্লাস ইনফিনিটি, মাইনাস সরি হ্যাঁ প্লাস ইনফিনিটি, শুধুমাত্র 0 থেকে 1 থেকে প্লাস ইনফিনিটি, এই হচ্ছে এর রেঞ্জ। তো তাহলে আমরা এখন এখানে যাই, যখন 0 কস এইচ এর মানে কস এইচ ইনভার্স 0 ইকুয়ালস টু আসলে 1। তো 1 যদি হয় কস এইচ এর ভ্যালু, এটা যদি আমাদের এখানে 0 হয় তাহলে এর ভ্যালু হচ্ছে 1। তাহলে সেটাই যদি হয় তাহলে সাইন বিটা বাই 2 এটা ইকুয়ালস টু আমাদের এই z1/4z2 এটা থাকছে। তাহলে z1/4z2 এটা সমান সাইন বিটা বাই 2। এখন এই যে সাইন বিটা বাই 2 এখানে আছে, আর ডান দিকে আছে হলো z1/4z2। এই z1/4z2 এটা আরবিট্রারি যে কোনো ভ্যালু হতে পারে না, এটার একটা ম্যাক্সিমাম ভ্যালু তুমি এখান থেকে পেতে পারো। কারণ হলো যে সাইন বিটা বাই 2, এই বিটা বাই 2 এর অ্যাঙ্গেল যাই হোক না কেন, বাম দিকের যে অংশটা এর ম্যাক্সিমাম ভ্যালু হতে পারে +1, মিনিমাম ভ্যালু হতে পারে -1। +1 থেকে -1 এর মধ্যে এটা অবশ্যই ভ্যারি করবে, এর বাইরে যাবে না। তাহলে এটা হচ্ছে তার রেঞ্জ। আর আমরা বাই ডিফল্ট যে কন্ডিশনের মধ্যে আছি সেখানে আমরা অলরেডি বলে দিয়েছি যে z1/4z2 এটা 0 থেকে ছোট। তাহলে এটার 0 থেকে ছোট আমরা একটা বলে দিয়েছি আগে, এবং আমাদের এখান থেকে আমরা যেটা পাচ্ছি এটা +1 থেকে -1 হতে পারে। তাহলে +1 তো নিতে পারছি না, কারণ আমরা এখানে 0 থেকে ছোট অলরেডি বলে ফেলেছি আগে। এখন তাহলে এটা -1 থেকে 0 এই রেঞ্জের মধ্যে হতে হবে z1/4z2 এই ভ্যালুটাকে। তাহলে -1 থেকে 0-র মধ্যে z1/4z2 এটা হতে হবে। এবং এটা যদি হয় বিটার ভ্যালুটা, এটা যদি হয় তাহলে সেখান থেকে আমরা বিটাকে ক্যালকুলেট করতে পারবো, এবং বিটা ইকুয়ালস টু টু সাইন ইনভার্স √z1/4z2। এখন এখানে বিটা আছে মানে হলো, বিটা থাকা মানে হলো এখানে ফেজ শিফট আছে, ফেজ চেঞ্জ আছে, ফেজ কনস্ট্যান্ট যেহেতু বিটা। আর এই একই জায়গাতে আলফা সমান আমরা 0 পেয়েছি, আলফা 0 পেয়েছি মানে হলো এখানে আমাদের কোনো অ্যাটেনুয়েশন নাই, এবং অ্যাটেনুয়েশন না থাকার কারণে এটা হচ্ছে একটা পাস ব্যান্ড। তাহলে যে কন্ডিশনে মানে যে সব জায়গাতে আমাদের z1/z2 মানে z1/4z2 এটা আসলে 0 থেকে ছোট হবে এবং -1 এর থেকে বড় হবে, এইটুকু অংশের জন্য আমরা পাস ব্যান্ড পাবো। এখানে ফ্রিকোয়েন্সির মানে এই ফ্রিকোয়েন্সি সিগন্যালগুলো পাস করতে পারবে, এবং বাকি অংশগুলো এটা অ্যাটেনুয়েটেড হয়ে যাবে। এবং এইটুকুতে আমাদের ফেজের চেঞ্জ হতে পারে, যেটুকু ফেজ চেঞ্জ হবে এইটুকু শিফট আমরা এটা থেকে ক্যালকুলেট করতে পারি। তাহলে এটা একটা পাস ব্যান্ড পাওয়া গেল। এখন তারপর 2 নম্বর কন্ডিশনে যাই। 2 নম্বর কন্ডিশন হচ্ছে cos β/2 ইকুয়ালস টু এটা সমান 0 হতে পারে, cos β/2 সমান 0 হতে পারে। এটা সমান যদি 0 হয় তাহলে বিটা ইকুয়ালস টু আমরা 2n-1 পাই, এটা আমরা লিখতে পারি। মানে এটা জাস্ট একটা কি বলে এটাকে, বিজোড় নাম্বার করার জন্য 2n-1 করা হয়েছে। n এর ভ্যালু তুমি আগের মতো 0 1 2 3 এরকম ভাবে লিখো। এখন এই যেখানে আমাদের এটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হলো যে cos h মানে cos β/2 যেখানে যেখানে 0 সেখানে সেখানে আমাদের sin β/2 এই ভ্যালুটা +-1 হতে পারে আগের মতোই। তো +-1 হতে পারে, এটা আমাদের এখানে ডাবল আসছে, এটা দরকার নাই। আচ্ছা, তাহলে এখানে sin β/2 ইকুয়ালস টু +-1 হতে পারে। তো +-1 যদি এটা হয় তাহলে আমরা এখন বি কন্ডিশন থেকে কি পেতে পারি, যে sin β/2 এর ভ্যালুটা +-1, তাহলে cos h α/2 ইকুয়ালস টু +-z1/4z2। cos h α/2 ইকুয়ালস টু +-z1/4z2, এটা এখানে হওয়ার কথা। এবং এখানে তুমি যদি ক্যালকুলেট করো, আচ্ছা এখানে আমরা মাইনাসটা কেন নিলাম না, আমরা যদি এখানে যদি দেখো যে এর ভ্যালুটা cos h এর ভ্যালুটা এটার কেমন হতে পারে, এটা শুধুমাত্র আমরা দেখেছি যে +1 থেকে তারপরে উপর দিকে ভ্যালু হতে পারে, এটা নিচের দিকের ভ্যালুগুলো হয় না। তো যাই হোক, এই একই লজিকে আমরা এখানে প্লাসটা নিব, প্লাসের অংশটা নিব, তাহলে এখানে আলফাটা ক্যালকুলেট করতে পারে 2 cos h ইনভার্স √z1/4z2। এবং হ্যাঁ, এখানে আমরা এইটুকু অংশের জন্য এখানে আলফা ভ্যালুটা এখানে পাচ্ছি, আলফাটা এখানে 0 না, তার মানে হলো যেখানে আমাদের এই অংশ এরকম হবে সেই জায়গাতে আমাদের অ্যাটেনুয়েশন থাকবে। এখন তাহলে কন্ডিশনটা কি অ্যাটেনুয়েশনের কন্ডিশন হলো যে আমাদের এই যে এটাকে
জেড ওয়ান বাই ফোর জেড টু এটাকে আমাদের হতে হবে -1 থেকে ছোট। এখন এটা কেন বলতে হবে, কারণ হলো যে কস এইচ এর যে ভ্যালুটা তুমি এখানে যদি ক্যালকুলেট করো কস এইচ ইনভার্স মানে কস এইচ এর যে ভ্যালু, এটার আমাদের মিনিমাম লিমিট হচ্ছে আমাদের +1। এটা মিনিমাম লিমিট হচ্ছে +1। এবং এই জেড ওয়ানের যে জেড ওয়ান বাই ফোর জেড টু এইটুকু আমাদের দেখো, আমাদের এখানে কস এইচ এর যে লিমিট মানে এটা যদি এ পাশে থাকতো কস এইচ আলফা আলফা বাই টু, এটা হতে পারতো আমাদের ম্যাক্সিমাম বা সরি মিনিমাম +1 হতে পারতো। তো এটা যদি +1 হতে হয় তাহলে আমাদের এইটুকুর মধ্যে ভিতরের মানে রুটের মধ্যে যা আছে এটাকে আমাদের +1 হওয়া লাগবে। কিন্তু আমাদের কন্ডিশন যেটা ছিল সেটা হচ্ছে যে জেড ওয়ান বাই ফোর জেড টু এটা জিরোর থেকে ছোট, তার মানে এটা বাই ডিফল্ট একটা নেগেটিভ কোয়ান্টিটি। তো এটাকে নেগেটিভ করার জন্য তাহলে আমাদের এখন যেটা নিতে হবে, এটা যেটা আমাদের -1 যদি হয় তাহলে -1 এবং আগে থেকে একটা মাইনাস ছিল এটা মিলে আমাদের এটা +1 হবে। এটা আমাদের লিমিটিং কন্ডিশন, যেটা আমাদের 1 হতে হবে। এখন 1টা কেমন 1? এটা যদি -1 হয় তাহলে আগের মাইনাস এই মাইনাস মিলে প্লাস হবে এবং ভিতরে আমাদের একটা পজিটিভ কোয়ান্টিটি থাকবে এবং সেক্ষেত্রে আমরা এখানে অ্যাটেনুয়েশন কনস্ট্যান্টের ভ্যালু আমরা পাবো। তো যেটুকু অংশের জন্য জেড ওয়ান বাই ফোর জেড টু এটা -1 থেকে ছোট, সেটুকু অংশের জন্য আমরা বলতে পারি এখানে একটা আবার স্টপ ব্যান্ড আমরা পাবো, কারণ এখানে অ্যাটেনুয়েশন আছে। তাহলে আমরা এতগুলো কন্ডিশন দেখলাম। এখন এখানে দেখো এটার স্যার হ্যাঁ বলো। স্যার লাস্ট যেটা আলফা ইকুয়ালস টু 2 cos এইচ ইনভার্স ওইটা একটু বুঝলাম না স্যার, যে মানে এটা হলো তোমার এখানে আমরা কন্ডিশন যেটাতে আছি, এই কন্ডিশনে আমরা প্রথমে বলেছি যে এটা আমাদের অপোজিট টাইপের রিঅ্যাকটেন্স এবং সেটা যদি হয় তাহলে জেড ওয়ান বাই ফোর জেড টু এটা বাই ডিফল্ট একটা নেগেটিভ কোয়ান্টিটি। তুমি এখানে আগে নেগেটিভ তুমি পেয়েছিলে, বোর্ডে দেখালাম না, একটা নেগেটিভ কোয়ান্টিটি একটা চলে আসছে। তো তুমি এই জেড ওয়ানকে মানে তুমি ইন্ডাকটিভ নাও আর জেড টুকে ইন্ডাকটিভ নাও, এটা তো আমরা একটা নেগেটিভ কোয়ান্টিটি থাকবেই। তো নেগেটিভ কোয়ান্টিটি যদি থাকে তাহলে এই কন্ডিশনে মানে অপোজিট টাইপের রিঅ্যাকটেন্স হলে আমাদের বাই ডিফল্ট জেড ওয়ান বাই ফোর জেড টু এটা একটা নেগেটিভ নাম্বার। তো নেগেটিভ নাম্বারের ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে আমাদের লিমিটিং কন্ডিশন, এখানে সাইন আমরা যেহেতু কস এজ নিয়ে কথা বলছি তাহলে এটার রুটের মধ্যে যা আছে এটা মিলে আমাদের 1 হতে হবে। তুমি এখন যদি এই রুটের মধ্যে 1 ছাড়া অন্য যে কোনো ভ্যালু নাও এটা কিন্তু তুমি 1 পাবা না, তাহলে এখানে 1 হতে হবে প্রথম কথা। এখন 1টা যদি নেগেটিভ 1 যদি হয় মানে -1 যদি হয় তাহলে আবার এখানে একটা ইমাজিনারি নাম্বার চলে আসছে, কিন্তু সেটাও তো এখানে হবে না। আমরা তাহলে এখানে একটা পজিটিভ এটাকে হতে হবে, তাহলে পজিটিভ 1 যদি হতে হয় তাহলে কি করতে হবে, এটা বাই ডিফল্ট একটা নেগেটিভ নাম্বার, তুমি যদি এটাকে তুমি যদি আবার নেগেটিভ নাম্বার যদি ধরো তাহলে এটা হলো আমাদের প্লাস থাকছে, মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে। তাহলে এই ভ্যালুটা যদি আমরা -1 যদি ধরি ম্যাক্সিমাম লিমিট, কারণ আমরা 1-এর উপরে মানে 1 ছাড়া কিছু নিতে পারছি না, কিন্তু 1টা পজিটিভ না নেগেটিভ হবে, কারণ হলো এটা বাই ডিফল্ট নেগেটিভ এবং সেই নেগেটিভ সাথে আরেকটা নেগেটিভ যদি তুমি ধরো মানে এখানে একটা নেগেটিভ আছে তুমি মনে করো, সেই নেগেটিভ এটা প্লাস হয়ে যাচ্ছে, তার মানে সব মিলে জেড ওয়ান বাই ফোর জেড টু এটা আমাদের একটা পজিটিভ কোয়ান্টিটি হচ্ছে সেক্ষেত্রে। তো এটা হচ্ছে আমাদের লিমিট। তাহলে এটা থেকে আমরা কি করতে পারি, -1 থেকে আরো ছোট। এখন -1 থেকে ছোট মানে কি -ইনফিনিটি। তাহলে -ইনফিনিটি থেকে -1 পর্যন্ত যদি জেড ওয়ান বাই ফোর জেড টু এর ভ্যালু থাকে তাহলে আমরা এই আলফা পাবো এবং আলফা পাওয়ার কারণে একটা অ্যাটেনুয়েশন ব্যান্ড এখানে আবারও পাওয়া যাবে। ক্লিয়ার হলো বিষয়টা? জি স্যার। আচ্ছা, তাহলে এখন আমরা যেটুকু পেলাম তার মধ্যে আমরা 3টা ব্যান্ড আমরা এখানে পাচ্ছি মূলত। এটাকে যদি এতক্ষণ পর্যন্ত যা বললাম এটাকে যদি টেবিলের মাধ্যমে যদি লিখি তাহলে জেড ওয়ান বাই ফোর জেড টু এটা হতে পারে +ইনফিনিটি থেকে মানে 0, আসলে আমরা এটা উল্টাপাল্টা লেখা হয়েছে আর কি, 0 থেকে +ইনফিনিটি। 0 থেকে +ইনফিনিটি যদি যাই তাহলে আর রিঅ্যাকট্যান্স টাইপটা যদি সেম টাইপের রিঅ্যাকট্যান্স যদি হয় সেক্ষেত্রে আমরা একটা স্টপ ব্যান্ড এখানে পেয়েছিলাম। 0 থেকে বড় মানে হলো আমাদের এই কন্ডিশনটা ছিল হচ্ছে পজিটিভ এবং রিয়েল নাম্বার। তো এই জন্য আমরা 0 থেকে ইনফিনিটি বলছি এটা, ওটাই ওই কন্ডিশনটা, এবং সেখানে আমরা পেয়েছিলাম স্টপ ব্যান্ড। তোমরা একটু খেয়াল করো, এটা মনে মনে আছে তোমাদের হয়তো। এবং আলফার একটা ভ্যালু পেয়েছিলাম যে 2 sin h ইনভার্স জেড ওয়ান বাই ফোর জেড টু, আলফা পেয়েছি মানে এটা স্টপ ব্যান্ড এবং এখানে একটা ফ্রিকোয়েন্সি ফেজের চেঞ্জ হতে পারে যেটা কিনা পাই। আর অপোজিট টাইপের রিঅ্যাকট্যান্স যদি হয়, অপোজিট টাইপের রিঅ্যাকট্যান্সের জন্য আমরা দুইটা রেঞ্জ পেলাম, একটা হচ্ছে 0 থেকে -1 যেটা এর ইমিডিয়েট আগের কন্ডিশন, 0 থেকে -1 এর লিমিটের মধ্যে -1 এবং 0 এর মাঝে যদি আমাদের এই জেড ওয়ান বাই ফোর জেড থাকে 0 থেকে ছোট -1 থেকে বড়, তাহলে আমাদের এখানে একটা পাস ব্যান্ড পেয়েছিলাম এবং পাস ব্যান্ড পেয়েছিলাম কারণ হলো আলফাটা 0 অ্যাটেনুয়েশনটা 0 এবং বিটার একটা ভ্যালু আছে, ফেজের একটা শিফট এখানে হতে পারে 2 sin ইনভার্স জেড ওয়ান বাই ফোর জেড টু।
তো আলফার বিষয়টা এখানে 0, তাহলে এই জন্য আমাদের এখানে একটা পাস ব্যান্ড পেয়েছি, এবং অপোজিট যদি হয় সেক্ষেত্রে আরও একটা কন্ডিশন ছিল যে এটা এই -1 থেকে নেগেটিভ ইনফিনিটি পর্যন্ত, -1 থেকে নেগেটিভ ইনফিনিটি গেছে এটা, তাহলে এটা হচ্ছে আমাদের মূলত স্টপ ব্যান্ড এখানে পেয়েছি। এবং এখানে আলফার ভ্যালুটা হচ্ছে আমাদের cos h ইনভার্স, মানে 2 cos h ইনভার্স √z1/4z2। আর একইভাবে এখানে আমাদের ফেজ শিফট যেটা হতে পারে সেটা একটা পাই ফেজ শিফট এখানে একটা থাকতে পারে। তো এই হচ্ছে আমাদের মূলত পুরো বিষয়টার সামারি। তাহলে আমরা এখানে স্টপ ব্যান্ড এবং পাস ব্যান্ডের কথা এখন জানি। এখন এই স্টপ ব্যান্ড এবং পাস ব্যান্ড যেইটুকু থেকে শুরু হলো এটা আমাদের কাট অফ ফ্রিকোয়েন্সি। তাহলে আমরা একদম প্রথম যে মানে এখানে পাস ব্যান্ড আমরা এখানে একটাই পাচ্ছি পুরো কন্ডিশন মিলে। তো এই পাস ব্যান্ডের একদম লিমিটিং এজগুলো যদি আমরা এখানে দেখি, সব প্রথমে 0, এই 0 যদি হয় এখানে এটা মানে তোমার এই z1/4z2 এর ভ্যালু যদি 0 হয়, তাহলে তুমি একটা এখানে কাট অফ ফ্রিকোয়েন্সি পাবা, কারণ হলো এটা এর একটা এজ, এই পাস ব্যান্ডের একটা এজ, সেখানে একটা কাট অফ ফ্রিকোয়েন্সি আছে, তাই না? আচ্ছা, এটা আমরা একটু বোর্ডে লিখি তাহলে সহজ হবে। আবারও স্টপ শেয়ার করি এবং বোর্ডে যাই। তাহলে আমরা যদি ফ্রিকোয়েন্সি রেসপন্স কার্ভ যদি দেখি, আমাদের মনে করো যে কোনোভাবে আমাদের ফ্রিকোয়েন্সি জাস্ট এরকম একটা ফ্রিকোয়েন্সি রেসপন্স কার্ভ হতে পারে। তো এইটুকু থেকে আমাদের মনে করো যে আমাদের অ্যাটেনুয়েশনের শুরু আমরা ধরতে যদি পারি আর কি, তাহলে মানে এইটুকুর মধ্যে আমাদের এই ডেসিবেলটা 3 ডেসিবেলের নিচে নেমে গেছে এখানে এটা, তাহলে এটা 3 ডেসিবেল এর ভ্যালু হচ্ছে এটা। এখানে একটা আমরা কাট অফ ফ্রিকোয়েন্সি পাবো এফসি, এবং এখানে একটা কাট অফ ফ্রিকোয়েন্সি পাবো FC2। এইটুকুর মধ্যে আমাদের ছিল এটা পাস ব্যান্ড। এখন এটাকে যদি আমরা সংখ্যা রেখা দিয়ে যদি লিখতে চাই, তাহলে মনে করো সব প্রথমে এটাই আমাদের যদি আচ্ছা, সংখ্যা রেখাটা আমরা যদি অন্যভাবে যদি দেখাই আর একটা লাইন দিয়ে নিচে, তাহলে এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এবং এটা হচ্ছে আমাদের মূলত 0, এটা হচ্ছে -1, এবং এই দিকে হচ্ছে আমাদের মূলত এরকম চলতে থাকবে, এরকমভাবে চলতে থাকবে, এবং এটা হচ্ছে আমাদের -ইনফিনিটি, এবং এটাও এইদিকে চলতে থাকবে, এবং এই ভ্যালুটা হচ্ছে আমাদের +ইনফিনিটি। তাহলে এই 0 থেকে -1 থেকে 0 এইটুকুর মধ্যে এটা হচ্ছে আমাদের পাস ব্যান্ড, এটা আমাদের একটি স্টপ ব্যান্ড, এখানেও আমাদের একটা স্টপ ব্যান্ড। তাহলে এখন আমাদের এটার এজটা কোথায়? আমাদের এজটা হচ্ছে মূলত যে এই পজিশনে যে -1 হচ্ছে, ও আচ্ছা, এটা হচ্ছে আমাদের মূলত z1/4z2 এর ভ্যালু, মানে এখানে যেটা আঁকেছি সেটা হচ্ছে z1/4z2 এর ভ্যালুটা হচ্ছে এটা। তো যেই জায়গাতে z1/4z2 = -1, এখানে আমরা একটা কাট অফ ফ্রিকোয়েন্সি পাচ্ছি, আর যে জায়গাতে 0 এই জায়গাতে আমরা একটা কাট অফ ফ্রিকোয়েন্সি পাচ্ছি। এখন কাট অফ ফ্রিকোয়েন্সি যদি আমরা ক্যালকুলেট করতে চাই, তাহলে আমরা এখন এই কন্ডিশন নিয়ে আগাতে পারি যে কোনো একটা জায়গা যেখানে আমাদের এই z1/4z2 এই ভ্যালুটা এক জায়গাতে -1 হবে আর এক জায়গাতে 0 হবে। আচ্ছা, তাহলে এখন এই কাট অফ ফ্রিকোয়েন্সিগুলো তাহলে বের করার জন্য প্রথমটা যদি আমরা ধরি z1/4z2 এটা সমান 0, এই z1/4z2 যদি 0 হয় তাহলে z1 = 0 হবে, কারণ 4z2 কে গুণ করে, তাহলে z1 হচ্ছে 0। তাহলে যে পজিশনে z1 0 সেখান থেকে আমাদের একটা কাট অফ ফ্রিকোয়েন্সি পাবো। আর আরেকটা হলো যে z1/4z2 = -1, যেখানে আমাদের -1 হবে সেখানে আমাদের z1 = -4z2, মানে এখানে কি করো, মাল্টিপ্লাই করো, z1 = -4z2 হবে, তাহলে এখানে আমরা একটা কাট অফ ফ্রিকোয়েন্সি পাবো। মানে এইটুকুর মধ্যে 0 থেকে এই z1 = 0 এবং z1 = -4z2 এইটুকুর মধ্যে আমাদের এই পাস ব্যান্ডটা থাকবে, এবং এর বাইরে যা হবে সবই অ্যাটেনুয়েশন ব্যান্ড। এটা আমাদের মূল কথা। ক্লিয়ার হলো এইটুকু বিষয় তোমাদের? এইটুকু বিষয় যদি ক্লিয়ার হয় তাহলে আমরা এখন ফিল্টার কনস্ট্রাকশনে চলে যাই। ক্লিয়ার এটা? স্যার এটা একটু আরেকবার যদি বলতেন স্যার, মানে z1/4z2। ও আচ্ছা, এটা কিভাবে হলো? হ্যাঁ, এখন এই যে আবারও বলছি, এখানে দেখো আমাদের পাস ব্যান্ড পাচ্ছি হলো এই রেঞ্জের মধ্যে। এখন এই রেঞ্জের মধ্যে পাস ব্যান্ড পাচ্ছি, এবং এই রেঞ্জের বাইরে গেলেই আমাদের স্টপ ব্যান্ড, এটাও স্টপ ব্যান্ড, এটাও স্টপ ব্যান্ড।
তো স্টপ ব্যান্ডে যখন আমরা আছি তার মানে হলো যে এই পাস ব্যান্ড থেকে স্টপ ব্যান্ডে যে ট্রানজিশন যেখানে হচ্ছে যে ফ্রিকোয়েন্সিতে, ওই ফ্রিকোয়েন্সিটাই হলো আমাদের কাট অফ ফ্রিকোয়েন্সি, বা তোমার এই ব্যান্ডের শুরু বলতে পারো। ব্যান্ডটাকে যদি আমরা আলাদা করতে চাই তাহলে কোন জায়গা থেকে আলাদা করবো? কাট অফ ফ্রিকোয়েন্সি থেকে। তো কাট অফ ফ্রিকোয়েন্সি যদি আমরা এভাবে ডিফাইন যদি করতাম তাহলে আমাদের এখানে বলতাম যে এই ব্যান্ডের শুরু যেখানে এবং শেষ যেখানে, এটা শুরু হচ্ছে মনে করে এক জায়গাতে জিরোতে আমরা শুরু, জিরো কোনটা জিরো? এটা হচ্ছে জেড অন বাই ফোর জেড টু এর ভ্যালু। এখানে যেগুলো দেখছো এগুলো হচ্ছে জেড অন বাই ফোর জেড টু এর ভ্যালু। তাহলে জেড অন বাই ফোর জেড টু এর ভ্যালু যেখানে জিরো সেখানে একটা কাট অফ ফ্রিকোয়েন্সি পাবো, মানে এটার ব্যান্ডের শুরু হলো। আবার জেড ওয়ান বাই ফোর জেড টু যেখানে আমাদের -1, এই জায়গাতে এই পাস ব্যান্ডটা শেষ হলো। তাহলে আমরা প্রথমটা যদি ধরি যে জেড ওয়ান বাই ফোর জেড টু ইকুয়ালস টু জিরো, এটা যদি জিরো হয় তাহলে আমাদের জেড ওয়ানের ভ্যালু হয় এখান থেকে জিরো, মাল্টিপ্লাই করলে জিরো হচ্ছে। তাহলে এখানে একটা শুরু হলো পাস ব্যান্ডের। তারপরে হলো জেড ওয়ান বাই ফোর জেড টু ইকুয়ালস টু -1, এখানে যেটা হবে সেটা হচ্ছে এই পাস ব্যান্ডের শেষ হবে। তাহলে জেড ওয়ান বাই ফোর জেড যদি -1 হয় তাহলে জেড ওয়ানের ভ্যালু কত হবে? একে মাল্টিপ্লাই করলে পারে -4 জেড টু হচ্ছে। তাহলে জেড ওয়ান ইকুয়ালস টু জিরো থেকে জেড ওয়ান ইকুয়ালস টু -4 জেড টু, এইটুকু লিমিটের মধ্যে বা এইটুকু রেঞ্জের মধ্যে আমাদের পাস ব্যান্ড পাবো। বুঝছো? এইটুকুর মধ্যে আমরা পাস ব্যান্ড পাবো। ক্লিয়ার হলো? স্যার বুঝতে পারছি। হ্যাঁ, এখন বিষয় হলো তাহলে এখন এই জেড ওয়ান থেকে জেড টু এর মধ্যে এই যে পাস ব্যান্ড পাচ্ছি, তো এটাতে আমাদের কি চেঞ্জ করতে পারি? তোমরা একটু খেয়াল করো, জেড অন যেটা আমরা লিখি, জেড অন এটা হতে পারে জে ওমেগা এল, হতে পারে 1 বাই জে ওমেগা সি। তাহলে এর মধ্যে কি কি আছে? ওমেগা আছে এবং এল বা সি আছে। তাহলে জেড এটা চেঞ্জ হতে পারে ওমেগার জন্য, হতে পারে এল বা সি এর জন্য। তো তুমি যখন একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সির মানে তুমি একটা পার্টিকুলার ফিল্টার যদি তুমি ডিজাইন করো, তাহলে এল এবং সি এর ভ্যালু তুমি আর পরে চেঞ্জ করবে না। তুমি যদি একটা সার্কিটে ওই ভ্যালুগুলো মানে ওই কম্পোনেন্টগুলো যদি লাগিয়ে ফেলো একবার, তাহলে এটা চেঞ্জ করার কোনো আর স্কোপ নাই। তো যেটা চেঞ্জ করার স্কোপ থাকছে সেটা হলো ফ্রিকোয়েন্সি, মানে ওমেগা। তুমি যদি ওমেগা বাড়াও বা কমাও, তাহলে হতে পারে কোনো একটা ওমেগাতে যে জেড অনের ভ্যালু জিরো, হতে পারে কোনো একটা ওমেগাতে যে জেড অনের ভ্যালু ফোর জেড টু, জেড টু এর 4 গুণের মানে নেগেটিভ ভ্যালুর সমান হয়ে যেতে পারে। তো যেসব জায়গাতে এগুলো হবে সেসব জায়গাতে আমরা কাট অফ ফ্রিকোয়েন্সি পাবো এক একটা করে, এবং সেখান থেকে আমরা ওইটুকু রেঞ্জের মধ্যে যে ফ্রিকোয়েন্সির ব্যান্ডটা, এই ব্যান্ডটাকে আমরা বলবো তখন পাস ব্যান্ড। এবং এইটুকু লজিকের উপর ভিত্তি করে আমরা সামনে ফিল্টারগুলো ডিজাইন করব। তাহলে এটা যদি শেষ হয় তাহলে আমি এটা স্টপ শেয়ার করি এবং আমরা এরপরে বোর্ডে চলে যাই। তোমাদের ক্লাসটা আজকে একটু দীর্ঘায়িত হবে যেহেতু তোমাদের আর কোনো ক্লাস নেই। কারো কোনো প্রবলেম নেই তো? না স্যার, আমরা তো এমনিতেই বেকার স্যার। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, খুব বেশি চিন্তার কিছু নেই। আমরা খুব বেশি যে দীর্ঘায়িত করবো সেটা না, আমাদের অল্প একটু হলেই হয়ে যাবে আর কি। স্যার মাথায় ঢোকে না, বেশি পড়া হয়ে গেল। তোমরা একটু ওয়েট করবে। দুঃখিত। আচ্ছা যাক, আমরা যেটা লিখছিলাম যে কনস্ট্যান্ট কে লো পাস ফিল্টার, এটা আমাদের প্রথমে ডিজাইন। এখন কনস্ট্যান্ট কে লো পাস ফিল্টার কেন বলা হচ্ছে সেটা হচ্ছে আমাদের মূল কথা। আমরা আগে যেটুকু দেখলাম, আমাদের যেটুকু ফিল্টার যখন আমরা ডিজাইন করছি এখানে আমাদের যে রিঅ্যাক্টেন্সগুলো, এটা সাধারণত আমরা অপোজিট টাইপের রিঅ্যাক্টেন্স নিব। তাহলে আমাদের কন্ডিশনগুলো যেখানে ছিল যে সেম টাইপের রিঅ্যাক্টেন্স হতে পারে অথবা অপোজিট টাইপের রিঅ্যাক্টেন্স হতে পারে। আমাদের কন্ডিশনটা যদি আরেকবার একটু খেয়াল করো, যে সেম টাইপের রিঅ্যাক্টেন্সের জন্য একটাই ব্যান্ড ছিল যেখানে স্টপ ব্যান্ড একটা, এবং অপোজিট টাইপের জন্য আমরা যেটা পেয়েছি সেখানে একটা পাস ব্যান্ড পেয়েছি এবং স্টপ ব্যান্ড পেয়েছি। তাহলে পাস ব্যান্ড পেতে হলে আমাদের অপোজিট টাইপের রিঅ্যাক্টেন্স থাকতে হবে
এবং অপোজিট টাইপের রিঅ্যাকটেন্স থাকার পরেও আমরা একটা স্টপ ব্যান্ডও পাবো। তার মানে শুধুমাত্র অপোজিট টাইপের রিঅ্যাকটেন্স যদি আমরা এখানে লাগাই, সেটা দিয়েই আমরা একটা পরিপূর্ণ ফিল্টার তৈরি করে ফেলতে পারি, যেখানে আমাদের পাস ব্যান্ড থাকবে এবং স্টপ ব্যান্ড থাকবে। আচ্ছা, তাহলে এটাই যদি আমাদের হয় তাহলে আমরা কি বলতে আচ্ছা, এখন জেড ওয়ান এবং জেড টু হচ্ছে আমাদের মূলত অপোজিট টাইপের রিঅ্যাকটেন্স। এখন অপোজিট টাইপের যদি রিঅ্যাকটেন্স হয়, তাহলে জেড ওয়ান এবং জেড টু যদি আমরা মাল্টিপ্লাই করি, তাহলে জেড ওয়ান ইকুয়ালস টু আমাদের যদি বলি যে মাইনাস জে বাই ওমেগা সি, এবং জেড টু এর ভ্যালু যদি হয় জে ওমেগা এল, তাহলে এটা সমান আমরা কি বলতে পারি, জেড মানে তোমার জে জে যদি আমরা গুণ করি তাহলে রুট ওভার তোমার কি বল এটাকে জে স্কোয়ার হলো, এবং এর ভ্যালু হচ্ছে মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মিলে এটা প্লাস ওয়ান হচ্ছে, এবং যদি এটা কেটে দাও তাহলে ওমেগা ওমেগা কাটে এল বাই সি শুধু এখান থেকে তুমি পাবে এল বাই সি। এখন এল বাই সি এটা একটা কনস্ট্যান্ট, এটা ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে না, এটা একটা কনস্ট্যান্ট, মানে একটা এল এবং সি এর ভ্যালু যদি চেঞ্জ না করো তাহলে এটা একটা কনস্ট্যান্ট, যেটাকে আমরা বলতে পারি কে। তো যেহেতু এটা সার্কিটে এটা কনস্ট্যান্ট, ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ডেন্ট না, এই জন্য এটাকে আমরা বলি কনস্ট্যান্ট কে লো পাস ফিল্টার। মানে কোনো একটা ফিল্টার যদি এরকম অপোজিট টাইপের রিঅ্যাকটেন্স দিয়ে যদি তৈরি করা হয় এবং সেখানে তাদের যে মাল্টিপ্লিকেশন এটা একটা কনস্ট্যান্ট হয়, এবং এই জন্য আমরা সেই ফিল্টারটাকে বলতে পারি কনস্ট্যান্ট কে ফিল্টার। এখন এটা যদি লো পাস হয় তাহলে কনস্ট্যান্ট কে লো পাস ফিল্টার, যদি হাই পাস হয় তাহলে কনস্ট্যান্ট কে হাই পাস ফিল্টার। এখন বিষয় হলো আমরা এটা নিয়ে এটাতে গ্রাফে যদি চলে যায় সরাসরি জেড ওয়ান এবং জেড টু এর গ্রাফে, তাহলে আমাদের ফিল্টারটা বোঝা আরও সহজ হবে। তো ফিল্টারের যে গ্রাফ, এই গ্রাফের জন্য আমরা একটা কার্ভ নিব, যেটা হচ্ছে মানে একটা অ্যাক্সিস হচ্ছে রিঅ্যাকটেন্সির অ্যাক্সিস, আর একটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সির অ্যাক্সিস। এটা হচ্ছে রিঅ্যাকটেন্সির অ্যাক্সিস আর এটা হচ্ছে ফ্রিকোয়েন্সির এফ এর অ্যাক্সিস। তো সব প্রথমে হলো আমাদের জেড অন, জেড অনটাকে মনে করো যেটা জেড অন, আচ্ছা আমরা যেটা ধরে আসি এ পর্যন্ত জেড অন সবসময় আমাদের এটা ছিল সিরিজ আর্ম, জেড অন এটা সবসময়তেই আমাদের সিরিজ আর্ম, আর জেড টুটা হচ্ছে আমাদের শান্ট আর্ম, মানে যেটা উপরে থাকে সেটা হচ্ছে সিরিজ আর্ম, আমাদের মানে আঁকানোর ছবিগুলো যদি খেয়াল করো। এবং এটা আমরা যেটা যদি ধরি যে সিরিজ আর্মে সব প্রথমে আমাদের একটা ইন্ডাক্টর আছে, মানে ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্স আছে, তাহলে জেড অন ইকুয়ালস টু জে ওমেগা এল, আর জেড টু এই জেড টু ইকুয়ালস টু মাইনাস জে ডিভাইডেড বাই ওমেগা সি, বা তুমি এটাকে ওয়ান বাই জে ওমেগা সিও বলতে পারো। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের জেড ওয়ান এবং জেড টু এর বিষয়। এখন এই তাহলে আমরা এখানে যেটা ধরেছি জেড ওয়ানটা হচ্ছে যদি আমাদের ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্স যদি হয় তাহলে এটা এরকম। এখন তার ফ্রিকোয়েন্সি রেসপন্স কার্ভটা কীরকম হতে পারে, তুমি যদি এমনি দেখো যে মানে শুধু এটার এই গ্রাফটা ইকুয়েশনটা যদি আমরা কার্ভ আঁকাই যদি, তাহলে এখন দেখো যে জেড অন এটা শুধুমাত্র এখানে এল যদি কনস্ট্যান্ট থাকে ফ্রিকোয়েন্সির উপরে, মানে ফ্রিকোয়েন্সির সাথে প্রপোর্শনাল, ফ্রিকোয়েন্সি যত বাড়বে তত এটার বেশি হবে, ফ্রিকোয়েন্সি যদি জিরো হয় তাহলে এই ভ্যালুটা জিরো হবে। তার মানে এখান থেকে আমরা যেটা পাবো সেটা একটা স্ট্রেট লাইন পাবো, যেটা কিনা অরিজিন দিয়ে কাট করে যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের জেড অনের কার্ভ হচ্ছে এটা, বুঝছো? তারপরে হচ্ছে আমাদের জেড টু এর মধ্যে হচ্ছে ওয়ান বাই জে ওমেগা সি, আমরা বা এখানে মাইনাস জে বাই ওমেগা সি, তুমি যদি এটা যদি ভ্যালুটা যদি মানে শুধুমাত্র যদি কনসিডার করতে, তাহলে এখানে দেখতে যে ওয়ান বাই মানে মাইনাস ওয়ান বাই জে ওমেগা সি, সি যেখানে কনস্ট্যান্ট, শুধুমাত্র ওমেগারও এখানে ভ্যারিয়েবল, ফ্রিকোয়েন্সির ভ্যারিয়েবল, তাহলে ফ্রিকোয়েন্সি যদি বাড়াই তাহলে এটা কমবে, ফ্রিকোয়েন্সি কমালে এটা বাড়বে, মানে এটা মানে তোমার উল্টা সম্পর্ক আর কি, কমালে বাড়বে বাড়ালে কমবে, এরকম ইনভার্স যেটা আমরা জানি। এখন এটাকে যদি আমরা প্লট করতে চাই তো সেই প্লটটা হবে হলো এই ধরনের একটা প্লট তোমরা পাবে, এবং এটার প্লটটা হচ্ছে জেড টু। এখন আমরা যে কাট অফ ফ্রিকোয়েন্সির কন্ডিশনটা যেটা একটু আগে বলেছিলাম, যে কাট অফ ফ্রিকোয়েন্সি একটা এজ হলো জেড ওয়ান ইকুয়ালস টু জিরোতে, আর একটা হচ্ছে জেড ওয়ান ইকুয়ালস টু মাইনাস ফোর জেড টু, এই কন্ডিশনে, এই কন্ডিশনগুলো নিয়ে আমরা কাট অফ ফ্রিকোয়েন্সি পাবো। তো জেড ওয়ান ইকুয়ালস টু জিরো, জেড ওয়ান হচ্ছে কার্ভ হচ্ছে এই যে এটা তো আমাদের জেড ওয়ান ছিল, যেখানে জিরো হচ্ছে জাস্ট এই পজিশনে, তাহলে এখানে একটা জিরো তুমি পাবে, জেড ওয়ান জিরো, এবং জেড ওয়ান ইকুয়ালস টু মাইনাস ফোর জেড টু হবে। এখন মাইনাস ফোর জেড টু এটা আমাদের কার্ভে নাই, তাহলে আমাদের জেড টু আছে, এই জেড টুকে আমাদের 4 গুণ করতে হবে, এবং 4 গুণ করার পরে আবার এটাকে মাইনাস করতে হবে। দেখো অলরেডি এটা মাইনাস ছিল বলেই আমরা এটাকে
নেগেটিভিটিকে প্লট করেছি। এটা তো মানে 1/x যদি হয়, এটা প্লট করলে তো সাধারণত এরকম উপরের দিকে প্লটটা থাকে, তাই না? মাইনাস যদি এরকম হয় -1/x, তাহলে এটা উপরের দিকে থাকে, সরি 1/x হলে এটা, এখন যদি -1/x হতো তাহলে এটা নিচ থেকে এভাবে প্লট করতে, সেটাই এখানে করা হয়েছে। তো এটা আমাদের যেহেতু মাইনাস একবার আছে, তাহলে এই কারণে আমাদের নিচে এটা করেছি। এখন এই Z2 মানে Z2 এর মধ্যে একটা মাইনাস আছে, এটার কথা বলছি, বা Z2 এর মধ্যে একটা মাইনাস আছে, এই মাইনাসের জন্য Z2 এর প্লটটা এরকম হলো। এখন আমরা যদি Z1 এর ইকুয়ালস টু -4 যদি করি, তাহলে এই Z2 কে আমরা আবার একটা মাইনাস করবো, মানে এটাকে মাইনাস দিয়ে গুণ করলে এটা প্লাস হয়ে যাবে, এবং সাথে তার ম্যাগনিটিউডকে আমাদের 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে 4 দিয়ে গুণ করে এটাকে যদি প্লট করো, তাহলে এটার যতখানি আছে তার 4 গুণ উপরে উঠলো, এবং এটা যতখানি আছে সেটা 4 গুণ মোটামুটি এদিকে গেল, এবং তুমি এই ধরনের একটা কার্ভ পাবে আর কি। আঁকানোটা ক্লিয়ার হচ্ছে না, যাক ঠিক আছে, মোটামুটি এরকম ভাবে আমরা বলতে পারি। এবং এটা হচ্ছে আমাদের -4Z2, এই 4Z2 এর কার্ভ হচ্ছে এটা। এখানেও ঠিক হয়নি, আচ্ছা এই হচ্ছে আমাদের -4Z2 এর কার্ভ, বুঝছো? তাহলে আমাদের একটা জায়গাতে যেয়ে দেখো যে Z1 এবং -4Z2 এটা সমান হবে। বোঝনি এটা? মাইনাস এইটুকু বুঝিনি তো একবার এ- বললে ভালো। এখানে এখানে যেসব জায়গাতে ফ্রিকোয়েন্সি যে পয়েন্টগুলো আছে, এটাকে মনে করো তুমি 4 দিয়ে গুণ করলে, তাহলে 1 2 3 4 মোটামুটি এরকম পজিশন, এটাকে তুমি 4 দিয়ে গুণ করো এবং মাইনাস করো, তাহলে এখান থেকে 1 2 3 4, বুঝছো? এরকম ভাবে তাহলে কার্ভটা আর একটু নিচে আসে, আসলে আর একটু নিচে আসে। আমরা এইভাবে যদি করি, এটাকে যদি তুমি 4 দিয়ে গুণ করো যতখানি আছে, তাহলে এটা মানে 1 2 3 4ও উপরে উঠে যাবে আর কি। এটাকে যদি গুণ করি তাহলে 1 2 3 4 এই আর কি। এটাকে যদি গুণ করো তাহলে এখানে 1 2 3 4 এরকম। তাহলে কার্ভটা জাস্ট এখানে শার্প ভাবে নেমে ঠিক এভাবে যদি যাই, আসলে এখন কার্ভটা ঠিক আছে। থ্যাংক ইউ, তুমি যেটা বললে -4Z2 যেটা আছে, আমরা জাস্ট এই কার্ভটা যেটা আছে হুবহু প্রত্যেকটা পয়েন্টকে যদি -4 দিয়ে গুণ করি, তাহলে উপরের দিকে যদি ওই একই ফ্রিকোয়েন্সির রেসপেক্টে যদি প্লট করি, তাহলে এরকম একটা কার্ভ পাবো। এখানে এই ফ্রিকোয়েন্সিতে এটা রিঅ্যাকটেন্স এত, ফ্রিকোয়েন্সি রিঅ্যাকটেন্স এত, এরকমভাবে যেটা প্লট করে আমরা এরকমভাবে Z2 এর প্লটটা পেয়েছি। এখন এই যে এই প্লটগুলোকে মানে প্রত্যেকটা ভ্যালুকে তুমি যদি -4 দিয়ে গুণ করো, জাস্ট এটার একটা ইমেজ, কিন্তু এটা 4 টাইমস ম্যাগনিফাইড একটা ইমেজ তুমি উপরে পাবে, তাই না? যেটা মাইনাস করেছে সে কারণে উপরে গেল, আর 4 দিয়ে গুণ করার কারণে জাস্ট এখান থেকে যতখানি ডিস্টেন্স ছিল এটার ভ্যালুটা আরও 4 গুণ বেড়ে গেছে। বুঝছো কি এবার এটা? জি স্যার। এখন স্যার তাহলে হ্যাঁ বলো। স্যার এখানে একটা সমস্যা হচ্ছে স্যার, এই যে Z2 মাইনাস ভ্যালু তো x অক্ষের নিচের দিকে স্যার, কিন্তু এখানে গুণ করে উপরের দিকে Z2 মাইনাস উপরের দিকে চলে যাচ্ছে স্যার। হ্যাঁ আমাদের এটা এখানে কেমন একটা লাগতেছে স্যার। না, কেমন লাগবে না, কেমন লাগবে না, তুমি এটা ওই এক্স এর কথা বলছো? স্যার Z2 ইকুয়ালস টু -4Z2, এটা তো মানে আসলে হওয়া মানে উচিত ছিল লজিক্যালি নিচের দিকে, যেহেতু Z এর ভ্যালু মাইনাস, এটা আমরা তো উপরে চলে আমরা যাচ্ছে আমরা স্যার। আমরা এখানে যেটা নিয়েছি সেটা হচ্ছে তোমার এক্স এর ভ্যালু, জেড সরাসরি নিইনি, শুধু রিঅ্যাকটেন্সটা এখানে নিয়েছি, রিঅ্যাকটেন্সের ভ্যালুটা, রিঅ্যাকটেন্সের ভ্যালু নিচের দিকে নেগেটিভ, এবং মানে অ্যাক্সিসের নিচের দিকে নেগেটিভ, উপরের দিকে পজিটিভ, বুঝছো? Z2 এর ভ্যালু এটার রিঅ্যাকটেন্স, তুমি যদি এখানে শুধু যদি কনসিডার করো এটা জেড, এই জেডটা হচ্ছে আমাদের শুধুমাত্র যদি ইম্পিডেন্স যদি মানে ক্যাপাসিটর যদি থাকতো, তাহলে এটাকে আমরা বলতাম এর ইম্পিডেন্স। তো এই ইম্পিডেন্সের মধ্যে মানে রেজিস্টিভ কোনো পার্ট নাই, তাহলে যে ছাড়া যেটুকু অংশ আছে এইটুকু হচ্ছে তার রিঅ্যাকটেন্স, বুঝছো? এখন এই রিঅ্যাকটেন্সটা যেহেতু যে উপরে নিয়েছো, তাহলে এটা এটা গেছে আমাদের হলো আসলে জে ইন্টু -1/ωc। তাহলে রিঅ্যাকটেন্সটা কি নেগেটিভ না পজিটিভ এখানে? এটা হচ্ছে আমাদের এক্স এর ভ্যালু, এক্স ইকুয়ালস টু এটা, জি স্যার। বুঝছো? তাহলে রিঅ্যাকটেন্সটা আমাদের এখানে এই ইম্পিডেন্স যেটা আমরা Z2 বলেছি, এটা আমরা দেখছি পজিটিভ, কিন্তু এই পজিটিভের মধ্যে যার যে রিঅ্যাকটেন্সটা এটা অলরেডি নেগেটিভ হয়ে বসে আছে। তো এটা যদি তুমি রিঅ্যাকটেন্সের অ্যাক্সিসে যদি প্লট করো, আমাদের রিঅ্যাকটেন্সের অ্যাক্সিসে এটা এখানে এটা হচ্ছে -x এবং এটা হচ্ছে আমাদের +x, তাহলে রিঅ্যাকটেন্স যেহেতু নেগেটিভ, এটা নিচের দিকে আমাদের প্লট করতে হবে, ঠিক আছে?
আর তারপরে আমরা এই কন্ডিশন থেকে মানে এই তোমার কাট অফ ফ্রিকোয়েন্সি কন্ডিশন থেকে জানি যে এটা হতে হবে, এটা তো কোনো তো প্রবলেম নেই, জেড অন ইকুয়ালস টু 0 এবং জেড অন ইকুয়ালস টু -4z2, এটাতে স্যার ঠিক আছে। তারপরেও প্রবলেম থাকলে বলতে পারো, কারণ এটা গুরুত্বপূর্ণ। এটা যদি না বুঝো তাহলে আমাদের ফিল্টারে যতগুলো কথা সামনে বলবো সবগুলো বুঝতে অসুবিধা হবে। তো যাক, তাহলে আমাদের এখানে তাহলে জেড অন ইকুয়ালস টু -4z2, এটা হওয়ার দরকার আর কি। এখন এটা হওয়ার জন্য আমরা এখানে -4z এর কার্ভটা নাই, আমাদের এটা ড্র করতে হবে। এটা ড্র করবো কিভাবে, z2 যেটা ধরেছি ওই z2 এর 4 টাইমস ম্যাগনিফিকেশন এবং সেটা নেগেটিভ, মানে এটাকে নেগেটিভ করতে হবে। তাই এই কারণে আমরা উপরের দিকে এটা পাচ্ছি -4z2। আচ্ছা, ক্লিয়ার হলো আশা করি নেগেটিভের বিষয়টা। আমরা এখানে যেটা প্লট করেছি সেটা রিঅ্যাক্টেন্সের প্লট, এবং রিঅ্যাক্টেন্সটা এখানে প্রথমে নেগেটিভ ছিল, এই কারণে প্লটটা নিচে দিকে গেছে। তারপরে আমাদের এটাকে আবার মাইনাস করলাম, মানে এটাকে যদি নেগেটিভ করি তাহলে এটা জাস্ট উপরের দিকে যাবে, উপরের দিকে গেলে পরে আমরা জাস্ট এরকম একটা কার্ভ পাবো এই ক্ষেত্রে। কিন্তু এটা বুঝতে হবে এটা আমাদের রিঅ্যাক্টেন্সের অ্যাক্সিস। আচ্ছা, তাহলে এটা আমাদের রিঅ্যাক্টেন্স ছিল। এখন দেখো আমাদের যে কন্ডিশনে যে জেড অন ইকুয়ালস টু -4z2 হয়, সেই কন্ডিশনে আমরা একটা কাট অফ ফ্রিকোয়েন্সি পাই। তাহলে এখানে হয়েছে কোন জায়গাতে, এটা হচ্ছে -4z2, এটা হচ্ছে জেড অন, যে পজিশনে তারা ইন্টারসেক্ট করছে এই পজিশনটাতে আমাদের জেড অন এবং -4z2 ইকুয়াল। তাহলে এই পয়েন্টে আমাদের জেড অন ইকুয়ালস টু -4z2, তাহলে এটা একটা কাট অফ ফ্রিকোয়েন্সি, এবং সেই কাট অফ ফ্রিকোয়েন্সিকে আমরা নাম দিতে পারি এফসি। তাহলে এটা আমাদের কাট অফ ফ্রিকোয়েন্সি একটা, এবং আরেকটা কাট অফ ফ্রিকোয়েন্সি হচ্ছে এখানে 0-তে। তাহলে এই 0 থেকে শুরু করে এই এই পর্যন্ত এটা একটা ব্যান্ড, যেটাকে আমরা বলবো এটা হচ্ছে পাস ব্যান্ড। এটা আমাদের পাস ব্যান্ড, এবং তারপরে এর থেকে যদি বড় হয় মানে এই এফসি এর বাইরে, এদিকে তুমি যাই যাবে একদম পজিটিভ ইনফিনিটি পর্যন্ত যে ভ্যালুই হোক না কেন, এটা হচ্ছে আমাদের একটা মানে এটা স্টপ ব্যান্ড, এখানে তুমি পাবা। তাহলে দেখা যাচ্ছে যে এফসি ফ্রিকোয়েন্সির নিচের ফ্রিকোয়েন্সিগুলোকে এই জিনিসটা পাস করতে দিচ্ছে, এবং এফসি ফ্রিকোয়েন্সির ওপরের ফ্রিকোয়েন্সিগুলোকে থামিয়ে দিচ্ছে। তাহলে এই জন্য এটাকে আমরা কি বলতে পারি, এটা একটা কনস্ট্যান্ট কে লো পাস ফিল্টার। এখন এই ফিল্টারটা আমরা যখন ধরেছিলাম, দেখো জেড অন ইকুয়ালস টু জে ওমেগা এল ধরেছি, এবং জেড টু ইকুয়ালস টু -j ওমেগা সি ধরেছি। তাহলে এটাকে যদি আমাদের ড্র করতে হয় তাহলে এটার ড্রটা কেমন হবে, এটার যে স্কিমেটিক ডায়াগ্রাম যদি আমরা আঁকাই, তাহলে সর্বপ্রথমে উপরে থাকবে হলো জেড অন ধরা ছিল একটা ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স, তাহলে উপরে ইন্ডাক্টর দিতে হবে, এবং জেড টু এটা ছিল ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স, নিচে আমাদের তাহলে ক্যাপাসিটি দিতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের একটা ফিল্টার যেটা ড্র করলাম, জেড অন বাই টু, জেড অন বাই টু, জেড টু, এই হচ্ছে আমাদের এটা একটা লো পাস ফিল্টার। তাহলে এটা লেখাও তো মুশকিল নিচে। আচ্ছা, একটু বুঝো তোমরা, আমার নিচে লেখাটা কষ্টকর, লেখা যাচ্ছে না নিচে। তাহলে যেটা আঁকালাম সেটা হচ্ছে আমাদের মূলত একটা লো পাস ফিল্টার, কারণ এই জেড অনটা হচ্ছে আমাদের সিরিজ আর্ম, এই সিরিজ আর্মে তাহলে আমাদের অবশ্যই একটা ইন্ডাক্টর দিয়ে হতে হবে। তাহলে ইন্ডাক্টর এখানে রিঅ্যাক্টেন্স হিসেবে আছে, আর এই শান্ট টার্মের যে রিঅ্যাক্টিভ এলিমেন্ট এটা পিওরলি ক্যাপাসিটর, এটা পিওরলি ইন্ডাক্টর, এটা পিওরলি ক্যাপাসিটর। তাহলে এভাবে যদি আমরা এটাকে কানেক্ট করি, এটা একটা লো পাস ফিল্টার হিসাবে কাজ করবে। লো পাস ফিল্টারের যে কাট অফ ফ্রিকোয়েন্সি, এই কাট অফ ফ্রিকোয়েন্সি আমাদের ক্যালকুলেট করতে হবে। কারণ কাট অফ ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করবো কিভাবে, এই যে আমাদের এটাই আমাদের লজিক, যে পয়েন্টে জেড অন এবং -4z2 ইকুয়াল হয়ে যাবে সেই পয়েন্টে আমরা কাট অফ ফ্রিকোয়েন্সি পাচ্ছি। তাহলে এটা যদি ইকুয়াল হয় তাহলে আমরা এখান থেকে কাট অফ ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করতে পারবো। সেটা হচ্ছে জেড অনের ভ্যালু হচ্ছে আমাদের যে জে ওমেগা এল, তাহলে জে ওমেগা এল ইকুয়ালস টু -4, জেড টু এর ভ্যালু হচ্ছে -j বাই ওমেগা সি, তাহলে মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে গেল জে বাই ওমেগা সি। এখন জে এর ভ্যালু, আচ্ছা জে এর ভ্যালু আমরা এর পরেই বসাই। তাহলে এখন আমরা এখান থেকে জে কেটে দাও, ওমেগা দিয়ে যদি গুণ করো তাহলে ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু 4/LC, এটা হচ্ছে না, ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু 4/LC। এখন এই ওমেগাকে যদি আমরা স্কোয়ার যদি উঠিয়ে দিই তাহলে ওমেগা ইকুয়ালস টু রুট অফ 2/√LC। এখন ওমেগা সমান আমরা জানি যে 2πf, তার মানে হলো যে 2πf যদি হয় তাহলে এখানে এফ 2πf মানে হলো 2πfc আর কি। তাহলে এফসি ইকুয়ালস টু
টু কেটে গেল 1/π√LC, এটা থাকছে আমাদের কাট অফ ফ্রিকোয়েন্সি। খেয়াল করে দেখো তাহলে ওমেগা ইকুয়ালস 2πf/2πfc, তাহলে 2πfc ইকুয়ালস টু 2/√LC, টু কেটে যায়, পাইটা নিচে চলে গেল, তাহলে fc ইকুয়ালস টু √1/π√LC। তাহলে এই এএলসি এর ভ্যালু যদি আমরা এভাবে বসাই তাহলে এটা একটা কাট অফ ফ্রিকোয়েন্সি পাবো। এবং কাট অফ ফ্রিকোয়েন্সি এখানে যেটা এখানে লিখলাম এটা শুধুমাত্র এই লো পাস ফিল্টারের জন্য কাট অফ ফ্রিকোয়েন্সি এটা। তুমি যদি ফিল্টারের ডিজাইনটা যদি চেঞ্জ করো, হাই পাস ফিল্টারে যদি যাও তাহলে কাট অফ ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে, ব্যান্ড পাসে যাও তাহলে আরেকটা কাট অফ ফ্রিকোয়েন্সি পাবে। তো কাট অফ ফ্রিকোয়েন্সি এটা শুধুমাত্র লো পাস ফিল্টারের জন্য এরকম হবে আর কি। তো এই হচ্ছে আমাদের কাট অফ ফ্রিকোয়েন্সির বিষয়। এখন আমরা অ্যাটেনুয়েশনের স্যার কথা, হ্যাঁ বলো। হাই পাস ফিল্টারের ক্ষেত্রে কি তাহলে দুইটা কাট অফ ফ্রিকোয়েন্সি বের করতে হবে? হাই পাস ফিল্টারের জন্য কাট অফ ফ্রিকোয়েন্সি একটাই পাবে। তুমি যদি বলো যে হাই পাস বা লো পাস ফ্রিকোয়েন্সির কথা যদি ফিল্টারের কথা যদি বলো তাহলে এই দুই ক্ষেত্রে আমাদের কাট অফ ফ্রিকোয়েন্সি একটা করে, হাই পাস আর লো পাস এর মধ্যে কাট অফ ফ্রিকোয়েন্সি একটা করে। কিন্তু যদি ব্যান্ড পাস আর ব্যান্ড এলিমিনেশন ফিল্টারের কথা যদি বলো তাহলে কাট অফ ফ্রিকোয়েন্সি এখানে দুইটা করে পাবে। বুঝছো, যখনই আমরা বুঝতে ব্যান্ড পারছি। পাসের কথা বলছি তখন দুইটা কাট অফ ফ্রিকোয়েন্সি লাগবে, ব্যান্ড পাস অথবা ব্যান্ড ইলিমিনেশন। আর যখন আমরা শুধু হাই বা লো এর কথা বলছি, এটার উপরে গেলে মানে এটা উপরে গুলো যদি পাস করে তাহলে হাই পাস। এখন কত উপরে পাস করবে এটা জাস্ট ইনফিনিটি পর্যন্ত যাবে, এটা কোনো রেঞ্জ ওদিকে নাই, আপার বাউন্ড এখানে নাই, যত দিবা তত পাস করবে, তাহলে ওটা হাই পাস। তাহলে এখানে কাট অফ ফ্রিকোয়েন্সি জাস্ট একটা থাকবে যে ফ্রিকোয়েন্সির পরে গেলে এটা পাস করতে দিবে। আচ্ছা, তো এই পর্যন্ত তাহলে ক্লিয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি পর্যন্ত। আমাদের ফিগারটা মূলত খুবই গুরুত্বপূর্ণ, ফিগারটা যদি ভালো করে ড্র করতে পারো এবং এটার মেকানিজম যদি বোঝো, ইকুয়েশন ক্যালকুলেশন করা কোনো কঠিন নয়, একদমই ইজি হয়ে যাবে। আমাদের সব প্রথমে দেখতে হবে আমরা যেটা ডিজাইন করতে যাচ্ছি একটা লো পাস ফিল্টার। এই লো পাস ফিল্টার ডিজাইন করার জন্য আমাদের কি দরকার, লো ফ্রিকোয়েন্সিকে পাস করা দরকার। তো লো ফ্রিকোয়েন্সি পাস করবো কিভাবে, আমাদের এমনি যদি সিম্পল লজিকে যদি ধরি, আমাদের একদম ফার্স্ট ইয়ারে জ্ঞানে যদি আমরা বলি, আমাদের রিঅ্যাকট্যান্স টাইপ হবে শুধুমাত্র পিওরলি রিঅ্যাক্টিভ, মানে তোমার এখানে ইম্পিডেন্সগুলো পিওরলি রিঅ্যাক্টিভ, মধ্যে কোনো রেজিস্টিভ অংশ থাকবে না। তো সেক্ষেত্রে একটা রিঅ্যাকট্যান্স লো ফ্রিকোয়েন্সিতে সিগন্যাল পাস করতে দিবে যদি একটা ইন্ডাক্টর যদি হয়। ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের ক্ষেত্রে আমাদের লো ফ্রিকোয়েন্সিগুলো পাস করতে দিবে, কারণ ফ্রিকোয়েন্সি কম, ইম্পিডেন্স কম। আমরা জানি যে ইম্পিডেন্স কম হলে ফ্রিকোয়েন্সি, মানে ইম্পিডেন্স কম হলে পরে ওই সিগন্যালটা যেতে পারে আর কি। যেটার ইম্পিডেন্স কম সেটা তত ভালো, মানে কারেন্টটাকে পাস করতে দিবে। তো কোনো একটা ফ্রিকোয়েন্সির জন্য যদি ইম্পিডেন্স কম হয় তাহলে সেটা ওই ফ্রিকোয়েন্সির পাস করবে, আর কোনো ফ্রিকোয়েন্সির জন্য ইম্পিডেন্স যদি বেশি হয় তাহলে সেই ফ্রিকোয়েন্সিকে বাধা দিবে। তো আমাদের যেহেতু লো পাস ফিল্টার আমরা ডিজাইন করতে যাচ্ছি, তাহলে এখানে এমন ইম্পিডেন্স আমাদের লাগাতে হবে যেটা লো ফ্রিকোয়েন্সিকে যেতে দেয় এবং হাই ফ্রিকোয়েন্সিকে বাধা দেয়। এটা হতে পারে শুধু একটা ইন্ডাক্টর। আর এখানে যেটা লাগাবো সেক্ষেত্রে সেটা এমন হবে যে শুধুমাত্র হাই ফ্রিকোয়েন্সিগুলোকে গ্রাউন্ডেড করে দেয় আর লো ফ্রিকোয়েন্সিগুলোকে কিছু করবে না। এটা হতে পারে শুধুমাত্র ক্যাপাসিটর, কারণ এই ক্যাপাসিটরের মধ্যে দিয়ে হাই ফ্রিকোয়েন্সি যাওয়া সহজ, লো ফ্রিকোয়েন্সি যাওয়া কঠিন। তুমি যদি এখানে ফ্রিকোয়েন্সি বেশি করো তাহলে বেশি ফ্রিকোয়েন্সির জন্য Z2 কম, তাহলে কম হলে পারে এইটুকুর মধ্যে দিয়ে ভালোভাবে পাস করতে পারবো ওই সিগন্যালটা। তাহলে কোনো একটা সিগন্যাল তুমি যদি এখানে ইনপুটে দাও, এটা আমাদের সবসময় আমরা কমন ধরেছি এটা ইনপুট, এটা আউটপুট। ইনপুটে যদি কোনো একটা সিগন্যাল দাও যেটাতে ফ্রিকোয়েন্সি হাই এবং লো উভয়ই আছে, তাহলে সব প্রথমেই বাধা পাচ্ছে হলো ইন্ডাক্টরে, হাই ফ্রিকোয়েন্সি সিগন্যালগুলো এটাকে যেতে বাধা পাচ্ছে, লো ফ্রিকোয়েন্সিগুলো ইজিলি যেতে পারছে। তারপরে কিছু হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল বাধা পাওয়ার পরেও এই পর্যন্ত আসবে, যেটা হাই কিছু এখানে যদি এসে থাকে সেটা আবার এখানে ওই দিকে যাওয়ার থেকে এদিকে যাওয়াটা সহজ দেখবে, কারণ হলো এইদিকে যেতে হলে এটা থেকে তাকে বেশি ইম্পিডেন্স, মানে বেশি বাধা পার করতে হবে, কিন্তু এদিকে তার জন্য বাধাটা কম। তাহলে সেক্ষেত্রে এটা এদিকে আসবে এবং এটা যেহেতু আমাদের গ্রাউন্ড, এটা গ্রাউন্ডেড হয়ে যাবে, তাহলে হাই ফ্রিকোয়েন্সিটা গ্রাউন্ডেড হয়ে গেল। তাহলে হাই ফ্রিকোয়েন্সি যদি গ্রাউন্ডেড হয় তাহলে এখানে তুমি যেটা পাচ্ছ এটা পিওরলি শুধুমাত্র লো ফ্রিকোয়েন্সিটাই পাবে। এই হচ্ছে আমাদের লজিক। এখন এইভাবে যাওয়ার পরে তুমি যদি কার্ভের দিকে চলে আসো, তাহলে এখানে যখন তুমি এটাকে উপরে দিলে, উপরে যেটা হয় সেটা আমরা ধরি যে এটা Z1, মানে আমাদের পুরো ডিরাইভেশন জুড়ে উপরে সিরিজ আর্মগুলোকে Z1 ধরা আছে এবং শান্ট আর্মগুলোকে Z2 ধরা আছে। তাহলে Z1কে যদি ড্র করো, Z1 যেহেতু আমাদের এখানে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, তাহলে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের কার্ভ হচ্ছে এটা, মানে তোমার J ওমেগা L একটা তোমার স্ট্রেট লাইন অরিজিন দিয়ে যাবে এরকম।
এবং জেড টু এটা যেটা ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্সের কার্ভ জাস্ট 1/x টাইপের, কিন্তু যেহেতু এখানে আমাদের অলরেডি নেগেটিভের দিকে, তাহলে এটা 1/-x টাইপের একটা কার্ভ, এবং সেটা নিচের দিকে এভাবে প্লট করতে পারি। এবং সেখান থেকে আমরা কন্ডিশন অ্যাপ্লাই করতে পারি, যে কন্ডিশন হচ্ছে জেড ওয়ান ইকুয়ালস টু -4z2 হতে হবে কাট অফ ফ্রিকোয়েন্সি হওয়ার জন্য। তাহলে -4z2 দরকার। এই -4z2 এর জন্য আমরা z2 যেটা ড্র করলাম, এটা যদি ক্যাপাসিটিভ হয় তাহলে এরকম, ইন্ডাকটিভ হলে আরেকটা হতো, আমরা ওটা পরে বলবো। তো ক্যাপাসিটিভের জন্য আমরা ড্র করেছি এটা এরকম 1/-x টাইপের। এটাকে তাহলে তুমি আবার মাইনাস করো এবং 4 দিয়ে গুণ করো, -4 দিয়ে গুণ করো, তাহলে তুমি আরেকটা কার্ভ উপরে পাবে। এবং এই যে z1 এবং -4z2 কার্ভ যেখানে কাট করছে, এই কাট করা পয়েন্টটা হচ্ছে আমাদের মূলত একটা লিমিটিং রিজিয়ন, যেটাকে আমরা কাট অফ ফ্রিকোয়েন্সি বলছি। এবং ওখান থেকে 0 পর্যন্ত, কারণ 0 একটা লিমিটিং পজিশন, এখান থেকে 0 পর্যন্ত আমাদের ফ্রিকোয়েন্সিগুলোকে পাস করতে দিবে এক্ষেত্রে, এবং তার উপরেগুলোকে সে অ্যাটেনুয়েটেড করা শুরু করবে। তো এই হচ্ছে আমাদের মূলত ইয়ার কথা, লো পাস ফিল্টারের কথা। আচ্ছা, এখন আমরা অ্যাটেনুয়েশনে যদি যাই তাহলে কি হয়। আমাদের এটা মুছে দিচ্ছি, কিন্তু মনে রাখো আমাদের যতক্ষণ পর্যন্ত লো পাস ফিল্টার বলেছি z1 ইকুয়ালস টু j ওমেগা এল, z2 ইকুয়ালস টু -j/ওমেগা সি। আমরা এটা মুছে দিচ্ছি, আমরা এরপরে সামনে আরেকটু আগাবো। কাট অফ ফ্রিকোয়েন্সি যেটা ডিরাইভ করলাম এটাও মনে রাখতে হবে। আমরা একটা ইকুয়েশন লিখেছিলাম সাইন গামা, সাইন এইচ গামা, এটা তোমাদের মনে আছে, সরি, সাইন এইচ গামা বাই 2, এটা ইকুয়ালস টু z1/4z2। এই কাপটা তোমাদের ইকুয়েশনটা তোমাদের আশা করি মনে আছে। তো এই z1/4z2 আমরা যদি এখানে ওই ভ্যালুগুলো যদি বসাই, তাহলে z1 কি ছিল, j ওমেগা এল, এবং z2 এর ভ্যালু ছিল ইন্টু -j/ওমেগা সি, j/ওমেগা সি এটা। এবং এটাকে যদি ক্যালকুলেট করি আমরা সামনে, ইকুয়ালস টু তাহলে তোমার এটার নিচে 1 আছে ধরা যায়, তাহলে যে কাটা, ওমেগা কাটা, নাকি ওমেগা আছে, ওমেগা থাকবে, তাহলে ওমেগা স্কোয়ার এলসি ডিভাইডেড বাই 4। দেখো তো এটা হয় নাকি। জি স্যার। এটা হয়। এখন আমরা তাহলে এটাকে যদি আরেক ধাপ যদি আগায় সামনে, তাহলে ওমেগা এলসি ডিভাইডেড বাই 2 এটা করতে পারি। ওমেগা ভ্যালু মানে আমরা জানি যে 2πf, তাহলে 2πf এলসি ডিভাইডেড বাই 2। আমরা এখানে এফটাকে এফই রাখবো, কারণ হলো আমরা এটা যে কোনো ফ্রিকোয়েন্সির জন্য এই সাইন এইচ গামা বাই 2 এর ভ্যালু কেমন হয় এটা আমরা জানতে যাচ্ছি, এবং সেক্ষেত্রে আমরা এটাকে এফ রাখতে হচ্ছে। এখন এটা ফ্রিকোয়েন্সি, কাট অফ ফ্রিকোয়েন্সি যেটা আমাদের ছিল এফসি। স্যার, হ্যাঁ বলো। স্যার ভিতরে একটা কি মাইনাস হবে উপরে? যে আছে যে যে দুইটো যেহেতু কাট কেটে যায় স্যার উপর নিচে। উপরের নিচে যে কেটে যায়, স্যার মানে জে এ ওমেগা এল, আর নিচে আছে স্যার মানে জে বাই ওমেগা সি। সরি, হ্যাঁ ঠিক আছে, তুমি ঠিক বলেছো, আমি এখানে একটা ভুল করেছি, মাইনাস হবে একটা, এবং মাইনাস থাকার কারণে একটা জে থাকবে, কারণ -√1 মানে হলো জে, তাই না? তাহলে এখানে একটা জে আমাদের থাকবে, এখানে জে রেখে দিই। আচ্ছা, তাহলে কাট অফ ফ্রিকোয়েন্সিটা কি ছিল আমাদের, এটা মনে আছে কিনা তোমাদের? এফসি ইকুয়ালস টু 1/π√LC। তো এই π√LC এখানে আছে কিনা, আমাদের এখানে পাই আছে, √LC আছে, তাহলে এটা আমরা যদি ভ্যালুটা বসাই, তাহলে এটা থেকে আমরা পাচ্ছি হলো 1/f, এটাকে π√LC মানে হলো 1/fc, তাহলে এটা সমান আমরা যেটা পাচ্ছি যে, ও 2 এখানে এফসি 2 কেটে গেল, তাহলে সরি, হ্যাঁ, জে ইন্টু এফ ডিভাইডেড বাই এফসি। তাহলে সাইন এইচ গামা বাই 2 ইকুয়ালস টু জে ইন্টু এফ বাই এফসি। এটা আমরা একটা প্লট এখানে মানে ইকুয়েশন আমরা এখানে পেলাম। এখন এই যে ফ্রিকোয়েন্সি যেটা আমরা এখানে বলেছি এফ বাই এফসি, এটা স্টপ ব্যান্ড কখন হবে, মানে তোমার পাস ব্যান্ড কখন পাবো, আর
তোমার অ্যাটেনুয়েশন ব্যান্ড কখন পাবো মনে আছে কি? স্টপ ব্যান্ড, পাস ব্যান্ড কন্ডিশনটা কি ছিল? আমাদের যে Z1/4 Z2 এটার কন্ডিশন ছিল, এটাকে এটুকু মুছে দিই না, এটুকু মুছে দিই। আমাদের Z1/4 Z2 এটা 0 থেকে ছোট হবে এবং সেটা -1 থেকে বড়। এইটুকু লিমিটের মধ্যে যদি হয় তাহলে এটা হচ্ছে আমাদের একটা পাস ব্যান্ড আমরা এখানে পেয়েছিলাম। তো ও আচ্ছা, এই কার্ভটা আমাদের এখন আর দরকার নেই। এই কার্ভটা তোমার যদি কোনো কোশ্চেন না থাকে এই কার্ভটা আমরা মুছে দিই, এটা আমাদের এখন আর প্রয়োজন হবে না। আচ্ছা, তাহলে আমরা স্টপ পাস ব্যান্ড পাবো হলো যদি এটা হয় Z1/4 Z2। আমাদের ইকুয়েশনটা যেটা আমরা লিখছিলাম যে এখানে খেয়াল করে সাইন এজ গামা/2 ইকুয়ালস টু রুট অফ Z1/4 Z2 ছিল, মানে এই ডান দিকে যেটুকু অংশ আমরা এখানে পেলাম এটা হচ্ছে রুট ওভার Z1/4 Z2 এর ভ্যালু। তার মানে হলো যে রুট অফ Z1/4 Z2 ইকুয়ালস টু জে এফ ডিভাইডেড বাই এফ সি, এই ভ্যালুটা এটা হচ্ছে। আচ্ছা, এখন এটাই যদি হয় অবস্থা, আমরা যদি Z1/Z2 এর ভ্যালুটা যদি এখান থেকে জানতে চাই তাহলে Z1/Z2 ইকুয়ালস টু আমরা কি পাবো? Z1/4 Z2 Z1/4 Z2 ইকুয়ালস টু, আমরা এটাকে তাহলে স্কোয়ার করবো। স্কোয়ার যদি করি তাহলে এখানে জে স্কোয়ার মানে হলো মাইনাস হলো মাইনাস এফ বাই এফ সি, F/FC এর হোল স্কোয়ার, এটা আমরা বলতে পারি। তো এই F/FC এর হোল স্কোয়ার তার মানে হলো আমরা এখানে যে F/FC যেটা পেলাম, আমরা যে Z1/Z2 এর যে কন্ডিশন এটার জাস্ট নেগেটিভ নিলে পারি, আমরা যদি F/FC এর জন্য একই কন্ডিশন বলতে পারি। দেখো আমাদের এখানে F/FC আছে, Z1/Z2 আমরা যদি এই পাস ব্যান্ডের কন্ডিশন যদি বলতে চাই তাহলে Z1/Z2 যে কন্ডিশনটা ছিল এটাকে আমরা যদি রিভার্স করে দিই, তার মানে এটাকে জাস্ট -1 থেকে যদি বড় হয় FC/F2 তাহলে আমরা মানে -1 বলতে তাহলে এখানে +1 যদি এরকম হয় আমরা তাহলে এখানে যেটা বলতে পারি আসলে যে এফ ডিভাইডেড বাই এফ সি, যদি তোমার এটা কি ছিল -1 থেকে বড়, তাহলে এটা যেটা -1 দিয়ে যদি আমরা যদি গুণ করি তাহলে এটা সাইনটা হবে তোমার 1 থেকে এটা ছোট, হ্যাঁ 1 থেকে F/FC ছোট হয়ে গেল। F/FC যদি ছোট হয় তাহলে সেক্ষেত্রে আবার হ্যাঁ 0 থেকে অবশ্যই 0 থেকে এরকম হবে আর কি, কন্ডিশনটা জাস্ট উল্টো হয়ে গেল। F/FC যদি লিখি তাহলে জাস্ট এরকম হলো F/FC এটা 1 থেকে বড়, সরি 1 থেকে ছোট এবং 0 থেকে বড়। এই কন্ডিশন হলে আমরা আবার একটা পাস ব্যান্ড পাবো। তো পাস ব্যান্ড পাওয়ার মানে হলো যে সাইন এজ গামা/2, এই গামার মধ্যে আমাদের আছে হলো আলফা এবং বিটা। তো আলফা হবে 0, বিটা থাকতে পারে, তাহলে সেক্ষেত্রে আমরা পাস ব্যান্ড পাবো। তো সেটা নিয়ে যদি আমরা একটা গ্রাফ ড্র করি সেই গ্রাফটা কেমন হয়, তো তোমরা একটু খেয়াল করো যদি এরকম ভাবে আলফা যদি থাকে, ও সরি এখানে পাস ব্যান্ড আলফা তো এখানে থাকবে না, এটা তো আলফা তো এখানে 0, তো এখানে বিটা থাকবে। তাহলে বিটা ইকুয়ালস টু আমরা ক্যালকুলেশন করেছিলাম 2 সাইন ইনভার্স তোমার এখানে ছিল F/FC, 2 সাইন ইনভার্স F/FC, এটা হবে আমাদের বিটা এর ভ্যালু। এখন এই 2 সাইন ইনভার্স F/FC আমরা এখন এই দিকে যে কার্ভ অ্যাক্সিসটা নিয়েছি এই অ্যাক্সিসটাই মনে করো F/FC এর অ্যাক্সিস, আর এইদিকে যে অ্যাক্সিসটা এটা দুইটা অংশ হতে পারে, একটা হচ্ছে তোমার আলফা আর একটা হতে পারে বিটা। এখানে আমরা তাহলে দুইটাই লিখবো, আলফা এবং বিটা। আলফা যদি হয় এটা হচ্ছে আমাদের মূলত অ্যাটেনুয়েশন কনস্ট্যান্ট, এবং অ্যাটেনুয়েশন কনস্ট্যান্টের যে ইউনিট এটা হচ্ছে নিপার। আর বিটা যদি হয় তাহলে এটা আমাদের ফেজ কনস্ট্যান্ট এবং এর ইউনিট হচ্ছে রেডিয়ান, বিটার ইউনিট হচ্ছে রেডিয়ান। তাহলে এটাকে যদি আমরা একই সাথে যদি প্লট করতে চাই তাহলে এটা 0, এখানে 1 2 3, আর একটু উপরে করি 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3,
এরপরে আরো হতে পারে 4, এরকম ভাবে চলতে থাকবে। তো আসলে এটা জাস্ট 1 বলার থেকে 1.0 আমরা এখানে 2 ডেসিমাল মানে তোমার 1 ডেসিমাল এখানে নেই আর কি, মানে ইয়ে ফ্র্যাকশন নেই আর কি। 1.0, এটা 2.0, এটা 3.0, 4.0। এটা নেওয়ার কারণ আছে একটা, কারণ বিটা আমরা রেডিয়ান বলছি, রেডিয়ানে আমরা বিটার ভ্যালুটা যেখানে লিখেছি পাই ছিল কোনো কোনো ক্ষেত্রে, তো পাইয়ের মানে হলো যে 3.1416, তাই না? সেই কারণে আমরা জাস্ট এখানে একটা মাইনার পয়েন্ট আমরা নিয়েছি এক্সিসে। আর এই দিক বরাবর আমরা যেটা নিয়েছি এটা হতে পারে কোনো একটা পয়েন্টে 1, হতে পারে 0.5, হতে পারে 1.5, 2.0, এরকমভাবে আরও চলতে থাকবে। তো এখন খেয়াল করো, আমরা যে কার্ভটা এখানে লিখছি, আমাদের পাস ব্যান্ড পাওয়ার জন্য, অ্যাটেনুয়েশন 0 হওয়ার জন্য আমাদের রেঞ্জ হচ্ছে 1-এর থেকে ছোট, 0-এর থেকে বড়। তো 1-এর থেকে ছোট, 0 থেকে বড় হচ্ছে এইটুকু রেঞ্জ, এবং এইটুকু রেঞ্জের মধ্যে আমাদের মূলত এই যেটা হবে সেটা হচ্ছে আলফা 0 হবে। আলফা যদি 0 হয় তাহলে বিটাটা ভ্যারি করবে হলো এই সাইন ইনভার্স এই ফাংশন অনুযায়ী। এখন সাইন ইনভার্স ফাংশনের যদি গ্রাফ তোমরা দেখো, তাহলে এটা অনেকটা এই ধরনের কার্ভ হবে আর কি, মানে অনেকটা ওই যে তোমার সাইন এজ ফাংশনের মতো, এবং সেটা যেখানে মিলবে সেটা হচ্ছে এই অন যে পর্যন্ত আছে এই পর্যন্ত। এরকম ভাবে আসবে। এটা হচ্ছে আমাদের মূলত সাইন এইচ ইনভার্সের কার্ভ। সাইন এইচ ইনভার্সের কার্ভ হচ্ছে এটা, এবং তাকে আমরা যেটা বলছি সেটা আসলে বিটার কার্ভ। বিটার কার্ভটা এখানে, এবং এখানে আমাদের আলফা 0। তো এরপরে কি হবে, এরপরে যদি রেঞ্জ যদি পার হয়, এই রেঞ্জ পার হওয়ার পরে এই বিটার ভ্যালু হবে এখানে তোমার ম্যাক্সিমাম, যেটা কিনা তোমার পাই। তোমরা এটাকে গ্রাফটাতে দেখে মানে টেবিলটাতে দেখেছো, যেখানে এই F/FC এটা আমাদের যে আপার কাট অফ ফ্রিকোয়েন্সি, যেখানে আমাদের মূলত এটা যখন পার হবে, আচ্ছা এই পয়েন্টটা হচ্ছে আমাদের মূলত পাইয়ের পয়েন্ট। এটা এই পর্যন্ত এটা ইচ্ছা মতো মানে সাইন ইনভার্স কার্ভ যেভাবে পারে ওইভাবে এটা বাড়তে থাকবে। যখনই F/FC ইকুয়ালস টু 1 পার হবে, 1 পার হওয়ার সাথে সাথে জাস্ট এটা 3.1416, তার মানে হলো এখানে এর ভ্যালুটা হচ্ছে পাই, এই পাই ভ্যালুটা এখানে হয়ে যাবে। এবং তারপরে তুমি যদি বিটার কার্ভ, এটা আমাদের মূলত আলফা, বিটার কার্ভ হলো এটা। আলফার কার্ভ যদি আঁকাতে চাও, আলফা সমান আমরা কি লিখি, আলফা সমান লিখি হলো যে 2 cos h ইনভার্স F/FC, মানে আমরা যদি F/FC টা আমরা যদি লিখি তাহলে cos h ইন আলফা ইকুয়ালস টু cos h ইনভার্স F/FC। এই হচ্ছে আমাদের আলফার ভ্যালু। আলফার গ্রাফটা তাহলে আমাদের cos h ইনভার্স এইভাবে ড্র মানে বাড়বে, এবং এটা যদি তুমি গ্রাফ দেখো cos h ইনভার্সের, সেই গ্রাফটা হয় তোমার ঠিক এইরকম। তাহলে এটা হচ্ছে আমাদের cos h ইনভার্সের কার্ভ, আর এখান থেকে শুরু করে এইটুকু পর্যন্ত এটা হচ্ছে সাইন ইনভার্সের কার্ভ, শুধুমাত্র সাইন ইনভার্স, এইচ না, সাইন ইনভার্স। কিন্তু এটা হচ্ছে আমাদের cos h ইনভার্স। তাই হচ্ছে আমাদের অ্যাটেনশন কনস্ট্যান্ট, এবং এটা ফেজ কনস্ট্যান্টের গ্রাফ যদি ড্র করে এটা এরকম হয়। এবং এরপরে এখানে যেহেতু আমাদের অ্যাটেনুয়েশন আছে, এটা যতখানি পর্যন্ত চলবে এইটুকু অংশ আমাদের মূলত অ্যাটেনুয়েশন ব্যান্ড, এবং অ্যাটেনুয়েশন ব্যান্ড বোঝানোর জন্য আমরা এরকমভাবে এটাকে লিখতে পারি। এবং এইটুকুর মধ্যে আমাদের কোনো অ্যাটেনুয়েশন নাই, তাহলে এটা হচ্ছে আমাদের মূলত পাস ব্যান্ড। যাক, এই পর্যন্ত বুঝতে পারলে কিনা? ক্লিয়ার এটুকু? রেসপন্স করতে হবে। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এখন এর পরের অংশে যাই। আগের মতো যেটা ছিল কনস্ট্যান্ট কে লো পাস ফিল্টার ছিল, এখন আমরা পড়বো কনস্ট্যান্ট কে হাই পাস ফিল্টার। তোমরা মিল পাবে, এবং মিল পাবে বলে এটা একটু অনেকখানি সহজ মনে হবে। আগে যেটা ছিল লো পাস ফিল্টার, এখন এটা কনস্ট্যান্ট কে হাই পাস ফিল্টার। আমাদের খেয়াল করো, আগে যেটা Z1 ধরেছিলাম, Z1 ইকুয়ালস ছিল J⍵L, এখন এটাকে আমরা ধরবো -J/⍵C।
জেড টু যেটা ছিল মানে শান্ট আর্ম, এটা ছিল জে ওমেগা এল, সরি 1/j ওমেগা সি। এখন এটাকে আমরা ধরবো জে ওমেগা এল, এটা। এখন এটাকে আমরা গ্রাফে এখন প্লট করতে চাই। যদি গ্রাফে প্লট করি তাহলে কেমন হবে? সব প্রথমে হলো আমাদের জেড অন এর প্লট। জেড অন সমান হলো আসলে তোমার এই মাইনাস জে বাই ওমেগা সি, মানে আবারও ওই যে -1/x এর মতো প্লট, এবং সেটা যদি প্লট করো তাহলে এটা আবারও নিচের দিকে প্লট করতে হবে। এবং নিচের দিকে যদি প্লট করি তাহলে কোনো একটা পজিশন হতে পারে এরকম, এভাবে আঁকানো মুশকিল আর কি, এরকম ভাবে এটা দেখো কার বাঁকা হয়ে আছে, জায়গা না পেলে আসলে খুব মুশকিল আঁকানো। বুঝে নাও যে এটাই আমাদের 1/x এর কার্ভ। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের জেড অন এর কার্ভ, এটা জেড অন। তাহলে এখন জেড টু এর, সরি দুইটাই জেড অন বলে দিয়েছি, জেড টু এটা। তাহলে জেড টু এর কার্ভটা কেমন হবে? জে ওমেগা এল, এটা একটা স্ট্রেট লাইন হবে, অরিজিন দিয়ে যাচ্ছে এরকম একটা স্ট্রেট লাইন, এবং অরিজিন দিয়ে যাচ্ছে এমন একটা স্ট্রেট লাইন যদি আমরা আঁকাই তাহলে জেড অন আমরা আঁকাতে পারি, জেড টু আঁকাতে পারি, এটা জেড টু। আমাদের কাট অফ ফ্রিকোয়েন্সির যে কন্ডিশন, সেই কন্ডিশন অনুযায়ী তোমরা আবারও জানো যে আমাদের কন্ডিশন একই হতে হবে, যে জেড ওয়ান ইকুয়ালস টু 0 এবং জেড টু ইকুয়ালস টু -4z1, সরি, জেড ওয়ান ইকুয়ালস টু -4z2, তাই না? জেড ওয়ান ইকুয়ালস টু 0 থেকে জেড ওয়ান ইকুয়ালস টু -4z2, এইটুকু রেঞ্জের মধ্যে আমাদের কাট অফ ফ্রিকোয়েন্সি, মানে এই দুটো আমাদের কাট অফ ফ্রিকোয়েন্সি হবে এই দুই পয়েন্টে, এবং আমরা এইটুকুর মধ্যে আমরা একটা পাস ব্যান্ড পাবো। তো এটার জন্য আমাদের যেটা দরকার, এই জেড টু এর মতো করে আমাদের 4z2 আমাদের দরকার হবে। তো 4z2 যদি তুমি ড্র করো তাহলে এখানে যেটা ছিল এটাকে তোমার নেগেটিভ করতে হবে, মানে -4 দিয়ে গুণ করে যা হয় সেটা প্লট করতে হবে। তাহলে এই পর্যন্ত যদি আমাদের এ ভ্যালু হয় তাহলে এটাকে আমরা যদি মাইনাস করি এবং 4 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে ঠিক 1 2 3 4 এতখানি হয়। তার মানে হলো এইভাবে যদি আমরা একটা স্ট্রেট লাইন ড্র করি তাহলে এটা হচ্ছে আমাদের মূলত -4z2 এই কন্ডিশনের জন্য। দেখো তাহলে আমাদের -4z2 এবং z1 একটা পয়েন্টে আবারও কাট করলো, এবং যে পয়েন্টে এটা ইন্টারসেক্ট করছে সেই পয়েন্ট বরাবর যদি আমরা একটা ফ্রিকোয়েন্সি যদি নিই, যেহেতু এটা আমাদের ফ্রিকোয়েন্সির অ্যাক্সিস এবং এটা রিঅ্যাক্ট্যান্সের অ্যাক্সিস, +x এটা, এবং এটা -x, তাহলে এইটুকুর মধ্যে আমরা এখানে যেটা পাচ্ছি সেটা হলো এফসি, কাট অফ ফ্রিকোয়েন্সি এফসি। আচ্ছা, এখন এই z1 ইকুয়ালস টু 0 আর z1 ইকুয়ালস টু -4z2, এইটুকুর মধ্যে আমরা জানি এটার পাস ব্যান্ড পাওয়া যায়। তো z1 ইকুয়ালস টু 0 কোথায় হবে? z1 হচ্ছে এটার কার্ভ হচ্ছে z1 এর, এবং এটা ইনফিনিটি দূরে যে এটা 0 তুমি পাবে। তারপরে z1 ইকুয়ালস টু -4z2, -4z2 হয় হলো এই পজিশনে, z1 ইকুয়ালস টু -4z2, তাহলে একদম এই এখান থেকে শুরু করে এই পর্যন্ত -ইনফিনিটি, মানে ওইদিকে তোমার যেটা ইনফিনিটি ছিল আর কি, +ইনফিনিটি থেকে এখানে এই পর্যন্ত এটা হচ্ছে আমাদের মূলত পাস ব্যান্ড, এবং তারপরে এইটুকু আমাদের যেটুকু এখানে থাকছে এইটুকু হচ্ছে স্টপ ব্যান্ড। তাহলে এই যে ফিল্টারটা হলো, এই ফিল্টারটার নাম কি হবে? এই কাট অফ হাই পাস ফ্রিকোয়েন্সির ফিল্টার, মানে কাট অফ ওপরের গুলো, ফ্রিকোয়েন্সি উপরে এগুলো দিয়ে দিচ্ছে হ্যাঁ, স্যার। উপরের গুলোকে যেহেতু পাস করতে দিচ্ছে তাহলে এটা হাই পাস ফিল্টার হচ্ছে, আর নিচে ফ্রিকোয়েন্সিগুলো এখানে যেহেতু মানে অ্যাটেনুয়েটেড করে ফেলছে আর কি, তাহলে এটা একটা হাই পাস ফিল্টারের মানে ক্যারেক্টারিস্টিক কার্ভ। এখন হাই পাস ফিল্টারটা তাহলে কেমন হবে? আমাদের জেড অন কি ধরেছিলাম? জেড অন ধরেছে একটা ক্যাপাসিটর, তাহলে জেড অন ক্যাপাসিটর আর্ম, এবং জেড টু তো হচ্ছে আমাদের মূলত শান্ট ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স এখানে থাকবে, দিয়ে আমরা এরকম একটা ড্র করতে পারি। তাহলে এটা z1/2, আবারও z1/2, আর এটা z2। দেখো ইন্ডাকটিভ হোক বা ক্যাপাসিটিভ হোক আমাদের নোটেশন একই, আমরা দুইবারই আমরা এখানে লিখেছি z1/2, ওখানে z2/2 এখানে লিখেছি, ক্যাপাসিটিভ হোক অথবা ইন্ডাকটিভ হোক। তো যদি এখানে ক্যাপাসিটর উপরে থাকে তাহলে এটা হাই পাস, ক্যাপাসিটর নিচে থাকলে লো পাস। আচ্ছা, এখন তাহলে এটা হাই পাস ফিল্টার, এটা হাই পাস হিসাবে কিভাবে কাজ করে, যদি এটা মেকানিজম যদি বলতে চাও তাহলে বলতে হবে এরকম যে আমরা এখানে যদি অনেকগুলো ফ্রিকোয়েন্সি হাই লো সব মিক্সড একটা ফ্রিকোয়েন্সি যদি এখানে ইনপুট দিই তাহলে
লো ফ্রিকোয়েন্সিগুলো প্রথমে বাধা পাচ্ছে, কারণ আমরা জানি যে ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্সের যে ভ্যালুটা হয় যে জেড ইকুয়ালস টু ওয়ান বাই যে মানে ওয়ান বাই ওমেগা সি, তাহলে ওমেগা যদি আমাদের বড় হয় তাহলে ইম্পিডেন্স কম, আর ওমেগা কম হলে ইম্পিডেন্স বেশি। তাহলে লো ফ্রিকোয়েন্সি মানে ওমেগা কম, তাহলে ওমেগা কমের জন্য তার জন্য বাধা বেশি। বাধা বেশি হলে প্রথমে সিগন্যালটা যেটা এখানে বাধাপ্রাপ্ত হচ্ছে, তাহলে যে ফ্রিকোয়েন্সিগুলো সাধারণত একটু বড় ফ্রিকোয়েন্সির তারা এখান থেকে এ পর্যন্ত যেতে পারবে। তারপরে কথা হলো যে এখানে আসার পরে দেখা গেলো যে আবার এদিকে দুইটা রাস্তা আছে, একটা ওইদিকে একটা নিচের দিকে। নিচের দিকেরটা যেহেতু একটি ইন্ডাকটিভ ইম্পিডেন্স, ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স আর কি। তো ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্সের জন্য যে ফ্রিকোয়েন্সিগুলো তার মানে কম, তাদের জন্য এইদিকে যাওয়া সহজ, বেশি ফ্রিকোয়েন্সিগুলোর জন্য এদিকে যাওয়াটা কঠিন, কারণ ফ্রিকোয়েন্সি বাড়লে পরে এটার ইম্পিডেন্স বাড়ে। তাহলে এটা বেশি ফ্রিকোয়েন্সি এদিকে যাওয়া কঠিন যদি হয় তাহলে এদিকে যাবে না, ওদিকে যাবে। আর যেটা কম ফ্রিকোয়েন্সি যদি এখানে কিছু এসে থাকে এই পয়েন্টে, তাহলে এটা এই ইন্ডাক্টরের মধ্যে দিয়ে গ্রাউন্ডেড হয়ে গেল। শুধুমাত্র হাই ফ্রিকোয়েন্সিগুলো এদিকে পাস করবে, এবং কতখানি রিফাইন্ড হবে জিনিসটা এটা নির্ভর করছে কতগুলো সেকশন তুমি এখানে অ্যাড করেছো। যত বেশি সেকশন অ্যাড করবে এল সেকশন নেটওয়ার্ক, এটা তত বেশি রিফাইন্ড হবে। কিন্তু আমাদের এটাকে যদি হাই পাস ফিল্টার হতে হয় তাহলে জেড অন মানে আমাদের সিরিজ আর্মগুলো জাস্ট এরকম ক্যাপাসিটর দিয়ে তৈরি করতে হবে, আর শান্ট আর্মগুলো হবে ইন্ডাক্টর দিয়ে। আর লো পাস হলে পরে আগে যেটা বলেছিলাম সেটা। এখন বিষয় হলো যে এটা কাট অফ ফ্রিকোয়েন্সি এফসি এর ভ্যালুটা কত এটা আমাদের বের করতে হবে। এফসি এর ভ্যালুর জন্য আমরা আবারও একই কন্ডিশন এখানে ফলো করব। জেড অনের ভ্যালু ছিল আমাদের -j বাই ওমেগা সি, আর জেড টু এর ভ্যালু হচ্ছে আমরা এখানে যেটা বসাই 4 ইন্টু জেড টু এর ভ্যালু হচ্ছে জে ওমেগা এল। তাহলে এ মাইনাসে এটা কেটে গেল, জে জে কাটা, তাহলে ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু 1 বাই 4 এল সি। তাহলে আমরা এখান থেকে যেটা পাবো যে 2 পাই এফ সি আছে। এখানে ওমেগা যদি বলি আসলে এটা ওমেগা সি বলা ভালো, কারণ আমরা কাট অফ ফ্রিকোয়েন্সি যেহেতু বলছি ওমেগা সি। তাহলে কাট অফ ফ্রিকোয়েন্সি 2 পাই এফ সি ইকুয়ালস টু 1 বাই 2 রুট অফ এল সি। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হলো এফ সি ইকুয়ালস টু 1 বাই 4 পাই রুট অফ এল সি, 4 পাই রুট অফ এল সি। তাহলে হাই পাস ফিল্টারের জন্য আমাদের কাট অফ ফ্রিকোয়েন্সি হচ্ছে 1 বাই 4 পাই রুট অফ এল সি, আর লো পাস ফিল্টারের জন্য এখানে শুধুমাত্র পাই রুট অফ আর এল সি ছিল। বুঝছো? তাহলে আমাদের আর্মগুলো সিরিজ আর্ম শান্ট আর্মে জাস্ট ইন্টারচেঞ্জ হলে পরেই আমাদের এখানে একটা 4 ফ্যাক্টর চলে আসছে। আচ্ছা, এই হচ্ছে আমাদের মূলত তোমার হাই পাস ফিল্টারের জন্য কাট অফ ফ্রিকোয়েন্সি এবং হাই পাস ফিল্টারের জন্য ক্যারেক্টারিস্টিক কার্ভ। আমরা এই পর্যন্ত পড়লে মোটামুটি হাই পাস ফিল্টার হবে। আমরা এরপরে ব্যান্ড পাস, ব্যান্ড এলিমিনেশন এবং অন্যান্য ফিল্টারের দিকে যাব। তো আজকে আর আগাচ্ছি না, আজকে এই পর্যন্ত থাক। তোমাদের কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। এবং গুরুত্বপূর্ণ বিষয় হলো যে তুমি ফিল্টার থিওরি যেটা একটু আগে স্লাইডে দেখাচ্ছিলাম ওটা তুমি বুঝতে পারলে কিনা, এবং এই কার্ভটা বুঝতে পারছি কিনা। এই কার্ভটা এবং থিওরিটা যদি বোঝো তাহলে ফিল্টারে কোনো জায়গাতে আর আটকার কথা না আর কি। স্যার মোটামুটি তো বুঝছি স্যার, পিডিএফটা দিলে স্যার বাকিটা হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, পিডিএফ আমি এটা দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আর যদি কোনো কোশ্চেন না থাকে আমরা এখানে শেষ করি। ভালো স্যার থাকো এটাও সবাই। কি গুপ্তা কুমারের বই থেকে স্যার? না, এটা গুপ্তা কুমারের বই না, এটা তোমার রাইডারের বই, জন ডি রাইডার, নেটওয়ার্ক লাইন্স অ্যান্ড ফিল্ড। এখানে এখানে এই ইয়াটা ফিল্ডের থিওরিটা তোমার মানে কোনো বই ঠিক একবারে যে খুব ক্লিয়ারভাবে যাচ্ছে পুরোপুরিভাবে এটা না, কিছু কিছু ঝামেলা আছে বোঝার ক্ষেত্রে। তো আমি চেষ্টা করছি তোমাদেরকে যেটা দিব এটা যথেষ্ট চেষ্টা করছি যাতে ভালো মতো বুঝতে পারো, যথেষ্ট ডিটেলস করার চেষ্টা করছি। তো এই ক্ষেত্রে আমাদের দুইটারই কম্বিনেশন রাখা হবে, গুপ্তা বইয়েরও আবার এই রাইডারেরও। তো রাইডারের বইটা যদি পুরোপুরি তোমরা মানে এই ফিল্টার চ্যাপ্টারটা পড়তে পারো এটাতেই হবে আর কি। ঠিক আছে? জি স্যার। স্যার জি স্যার। হ্যাঁ বলো। স্যার আমি রনক বলতেছি স্যার, ওই সেহরি খাওয়ার পরে স্যার ঘুম ঠিক মতো হয়নি, ওই জন্য আজকে উঠতে দেরি হচ্ছিল, তাই আপনার ফোন ধরতে পারিনি না স্যার। কোনো সমস্যা না, আমি এটা তোমার জন্য ফোন দিয়েছিলাম যে তুমি কি 10টার সময় বলেছিলে না 10টা 15-তে বলেছে, কারণ আমাদের এমনিতে 10টা 15-তে ক্লাস হয়, কিন্তু তোমাকে আমি বলার সময় কালকে 10টা বলে ফেলেছি, এই কারণে আর কি। তো সমস্যা নেই, এটা ব্যাপার না, ঠিক আছে।
তো ঠিক আছে, সবাই ভালো থেকো তাহলে। স্যার এই আজকের পিডিএফটা একটু দ্রুত যদি দিলে স্যার একটু আমাদের ভালো হতো আজকের মানে। পিডিএফটা আমি দেখি আজকে রাতের মধ্যে চেষ্টা করবো দেওয়ার। আমি আসলে তোমাদের স্যার এই ক্লাসটা যেহেতু আমি নতুন নিচ্ছি, আমার এগুলো রেডি করা নাই, আমাকে এটা রেডি করে করে দিতে হয়, হ্যাঁ। তো সেক্ষেত্রে হয়তো একটু দেরি হয়ে যায়, তো আমি চেষ্টা করবো আজকে এটা দিয়ে দেওয়ার। ঠিক আছে, ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।